সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলস টেলিভিশনের নিয়মিত আয়োজন অভিমত অনুষ্ঠানে। আমি তানভীর আহমেদ। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, কিন্তু ভালো আছে কি বাংলাদেশ, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। কেমন চলছে বাংলাদেশের রাজনীতি। তবে এই অভিমতে আমরা ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি। বরাবরের মতো আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব। আজকে যে বিষয়গুলো গুরুত্ব পাবে দর্শক, সেই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করে অতিথিদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আজকে আমরা কথা বলবো আইসিটি অ্যাক্ট এবং এই অ্যাক্টের 57 ধারাটি নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ধারায় তথ্য প্রযুক্তি আইনের এই ধারাটিতে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেটি নিয়েও বিতর্ক হচ্ছে, এবং কোন ধারায় গ্রেফতার করা হবে, কিভাবে কাকে গ্রেফতার করা হবে, এই বিষয়গুলোও কিছুটা অস্পষ্টতা রয়েছে বলেও নানা মহলে আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি 4 জন অতিথিকে। পাশাপাশি আমরা আলোচনা করব গণজাগরণ মঞ্চের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে গণজাগরণ মঞ্চে যে উৎপত্তি ঘটেছিল 2012 সালে, সেই যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে কিছু তরুণ যখন জড়ো হয়েছিল, তার প্রেক্ষিতেই গণজাগরণ মঞ্চের উদ্ভব। কিন্তু গত দুদিন ধরেই আমরা দেখছি যে শাহবাগে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। অভিযোগ এসেছে গণজাগরণ মঞ্চে হামলা করেছে ছাত্রলীগ। এখন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে উপস্থিত রয়েছেন আমাদের 4 জন অতিথিদের পরিচয় করে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন সুশান্ত দাস গুপ্ত, যিনি অনলাইন ভিত্তিক যে ব্লগ আমার ব্লগ সেটির তিনি মডারেটর। একই সাথে তিনি লন্ডন মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সুশান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রয়েছেন আমার বাদিকে মনোয়ার বদরুদ্দোজা, যিনি একজন নিজেকে মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই সাথে তিনি ট্রেড ইউনিয়ন ইউনাইটেড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। রয়েছেন আমার ডান দিকে এনাম চৌধুরী, অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল sunrisestoday.com এর সম্পাদক। ধন্যবাদ তানভীর ভাই। রয়েছেন আমার কাছাকাছি ডান দিকে নিঝুম মজুমদার, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি গণজাগরণ মঞ্চ ইউকের একজন কর্মী। দর্শক, আমরা শুরুতেই আমি নিঝুম মজুমদারের কাছ থেকে শুরু করতে চাই। নিঝুম মজুমদার, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে গত আইসিটি অ্যাক্টটি, এই অ্যাক্টটি নিয়ে বিতর্ক হচ্ছে এবং 57 ধারাটি নিয়ে বিতর্ক হচ্ছে। আপনি এই ধারাটিকে কিভাবে দেখেন? এটির ভালো দিক বা মন্দ দিক আপনার কাছে কেমনভাবে মনে হচ্ছে? ধন্যবাদ তানভীর ভাই, আর চ্যানেলের সমস্ত দর্শককেও শুভেচ্ছা। আসলে 57 ধারা যেটা হয়েছে, যে আমাদের তথ্য প্রযুক্তি আইন যেটা 2006-এর 57-র 1 ধারা, যেটা নিয়ে কথা হচ্ছে, আলটিমেটলি এটা খুবই সত্য একটা ব্যাপার যে অনলাইনে যেভাবে প্রোপাগান্ডা চলেছে গত 3 বছর 4 বছর ধরে, আমরা যেটা দেখেছি বিভিন্ন সময় মিথ্যাভাবে উস্কানি দেওয়া বা বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি যে আমার দেশের মাহমুদুর রহমান পুরো দেশটাকে এক ধরনের নরকে পরিণত করে ফেলেছিল, যেমন ফ্যাসিবাদের আগমন ধ্বনি, এই ধরনের কথাবার্তা বলে। এবং জামাত শিবির, আপনারা জানেন যে তারা বিভিন্ন রকমভাবে এই বিচার সম্পর্কিত যে প্রোপাগান্ডাগুলো চালিয়েছিল। তো ওই সময়টাতে আমাদের একটা আইনের প্রয়োজন ছিল এই ধরনের স্বেচ্ছাচারিতা, এই ধরনের মিথ্যে যে প্রোপাগান্ডাগুলো, সেগুলো ঠেকাবার জন্য। তো যদিও এই একটা 2006 সালের, কিন্তু পরবর্তীকালে এটাকে বিভিন্ন রকমের পরিবর্ধন করা হয়। এবং আপত্তিটা মূলত ওঠে তখনই যখন এই আইনের ধারার ভেতরে কিছু ভেগ টার্মগুলো আসে, যেগুলো আসলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যেগুলো অনেকটা ব্যাখ্যাতীত, কিংবা আপনি ব্যাখ্যা কীভাবে করতে পারবেন বা কতটুকু করতে পারবেন, সেটা আমার কাছে মনে হয় খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আমি যদি জাস্ট এই আইনটা জাস্ট সংক্ষেপে জাস্ট আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো, আমি 57 ধারাটা পড়ছি বেসিক্যালি, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বশত হইতে উদ্বুদ্ধ হইতে পারেন, অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলা অবনতি ঘটে বা ঘটায়, সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে, বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহলে তাহার কার্য হইবে একটি অপরাধ। এটা বললে তো বিশদভাবে বলা হয়। এই সংশোধিতটি তো 2006 এর পরে 2012-তে এসে 2013-তে এসে আলটিমেটলি এটা প্রকাশ করা হয়। আলটিমেটলি এই যে ভেগ টার্মগুলো হয়েছে, এখানে খেয়াল করে দেখবেন যে বলছে যে কোনো লেখা যেটা দেখলে কেউ নীতিভ্রষ্ট হতে পারে,
এই কে নীতিভ্রষ্ট হবে, নীতিভ্রষ্ট হওয়ার আসলে সীমাটা কোথায়, এটা দেখলে এটার আইনটার সংজ্ঞাটা কি, আসলে কোন লেখাটা আপনার মানহানি ঘটতে পারে। এখন ধরা যাক যদি ব্যাপারটা আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি, যেমন হচ্ছে বুয়েটের একজন শিক্ষক, তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন তার ফেসবুকে, তিনি বলেছিলেন হায়না, হায়না শব্দটা উল্লেখ করে। তো এই হায়না শব্দটা দেখে এক ভদ্রলোক যিনি জননেত্রী পরিষদের নেতা এবি সিদ্দিক, তিনি মনে করেছেন হায়না মানে হাসিনা, এবং তিনি একটা মামলা করে দিলেন। এই মামলা তদন্ত হলো, তদন্তের পরবর্তীতে দেখা গেল যে সেই লোকটাকে, এখন আমি সেই লোকটার রাজনৈতিক যে পেছনে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি সেগুলো আমি জানি না, আমি শুধু এতটুকুই বলছি সেখানে কিন্তু শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি। তো আপাত দৃষ্টিতে আমি যদি ধরেও নেই পুরো ব্যাপারটা এমন যে তিনি আসলে তিনি তার যেটা ব্যাখ্যা যে হায়না দিয়ে তিনি দুর্নীতিকে বোঝাচ্ছেন, এবং তিনি বলেছেন যে দুর্নীতিকে ধ্বংস করতে মানে চাই। আপনি বলছেন যে এই আইসিটি অ্যাক্টের এই ধারাটি ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ আমি জাস্ট উদাহরণটা এই কারণে দিলাম যে ত্রুটিপূর্ণ এইভাবে আমরা বিস্তারিত আলোচনা পরে যাব। আলটিমেটলি এটার সংজ্ঞাটা কি, এটা সংজ্ঞাটা আমরা জানি না, যে কেউ এটা অসম্পূর্ণ রয়েছে। যেমন আপনি জানেন যে এই আইনের ধারাতে চিন্তা করে যেমন যে ব্লগারদেরকে গ্রেফতার করা হলো, এই বাচ্চা কয়েকটা ছেলে যাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা যে আজকে গতকালকে পরীক্ষাটা হয়ে গেল, তারা দিতে পারলো না, তাহলে পুরো লাইফটাই নষ্ট হয়ে গেল অনেকটা, তাদের বন্ধু বান্ধবরা এগিয়ে যাবে, তারা পরীক্ষাটা দিতে পারলো না। এটা ছাড়াও আপনার দেখা যাচ্ছে এর আগেও 4 জন ব্লগারকে গ্রেফতার করা হয়েছে আইসিটি আইনেই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে ইয়েস, এটা সত্যি কথা যে এটার একটা ভালো দিকও ছিল, যে এর কারণে প্রচুর প্রোপাগান্ডা বন্ধ হয়েছে, এই বিচার নিয়ে মিথ্যে যে কথাবার্তা সেগুলো বন্ধ হয়েছে, আবার সেটার খারাপ দিকটাও আমরা দেখতে পেয়েছি। আসবো আবার আপনার কাছে। আমি একটু মনোয়ার বলবো যদি আপনার কাছে, যদি আইসিটি অ্যাক্টের এই ধারাটি আপনার কাছে কতটুকু সম্পূর্ণ বা অসম্পূর্ণ মনে হচ্ছে কিনা? থ্যাংক ইউ তানভীর ভাই। আইসিটি অ্যাক্ট 2006-এ যখন করা হয় তখন ওইখানে কিন্তু মিনিমাম কোনো দেওয়া ছিল না যে কতদিন সাজা দেয়া যাবে, মিনিমাম কোনো ফিক্স কোনো টাইম লিমিট দেওয়া হয়নি। দ্যাট মিন্স জুডিশিয়ারি জাজ অথবা বিচারকদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল ওনাদের ডিসক্রেশন অ্যাপ্লাই করার জন্য। কিন্তু 2013-এ যেটা করা হয়েছে এটাকে আরও মোর ড্রাকোনিয়ান করা হয়েছে। বেসিক্যালি দিস ল ইজ বিইং অ্যামেন্ডেড to repress, to control the opposition. Now, দেখেন আপনি 4 জন ফেমাস ভিকটিম, ওই যে উনি বললেন যে এক প্রফেসরের কথা, বুয়েটের হাফিজুর রহমান, হি ওয়াজ দ্য ফার্স্ট ভিকটিম অফ দিস ল। দেন আপনার অধিকারের আদিলুর রহমান খান, দেন মাহমুদুর রহমান, দেন লাস্ট হলো আপনার এই 4টা। এটা এত অ্যাবিউজের সুযোগ আছে এখানে যে আপনি জাজদেরকে বলে দিয়েছেন যে মিনিমাম 7 বছর দিতেই হবে, কিন্তু আগে 2006-এ কিন্তু এটা ছিল না। দ্যাট মিনস আপনাকে জাজকে আপনি, আর এটা এমনভাবে ডিফাইন করা হয়েছে, এই ডেফিনেশনটাই এত বেগ যে এটাকে অ্যাবিউজের জন্য খুব রাইপ, খুব সহজ। এবং আমাদের জুডিশিয়ারি, আমাদের লিগ্যাল মানে পার্সোনাল যারা আছে, বেশিরভাগই দলীয় দৃষ্টিকোণ থেকে এটাকে অ্যাপ্লাই করা হয়। রাইট, উনি নিজুম সাহেব বললেন যে ওই একটা সময় ছিল যখন খুব প্রপাগান্ডা। আইন করা হয় না একটা সময়ের জন্য, আইন করা হয় ভবিষ্যতের জন্য, আইন করা হয় প্রত্যেকটা মানুষের নাগরিকের জন্য, আইন করা হয় পাওয়ারকে ইউজ করা হয় পিপুলের বেনিফিটের জন্য। যখন আপনি আইন তৈরি করবেন আপনার অপোজিশন বা আপনার ভিন্নমত পোষণকারীদেরকে করার জন্য, তখন ইট ইজ প্রোন টু অ্যাবিউজ, অ্যান্ড দ্যাট ইজ বিইং ডান over the last since the amendment has been done. So basically এই আইনটা একটা রিপ্রেসিভ আইন। এবং শুধু এটা আমার কথা না, 2 জন ফেমাস জুরিস্টস উনি বলতেছেন, আপনাকে একটু কোট করতেই হচ্ছে, যে এই আইনগুলো বেসিক্যালি ভীতির সৃষ্টি করবে। যদিও বলা হচ্ছে ডিজিটালাইজেশনের মেইন পারপাস হলো যে ইয়াং জেনারেশনকে, তরুণ প্রজন্মকে মোর অ্যান্ড মোর এক্সপ্রেস করার সুযোগ করে দেয়া। যখন আপনার মাথার উপরে এই ধরনের বিচারের ভয় থাকবে তখন কেউ প্রকাশ করতে চাইবে না নিজেদেরকে। দ্যাট মিন্স টু ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার অফ ফিয়ার, দ্যাট মিন্স ইউ আর কন্ট্রোলিং দ্য হিউম্যান রাইট অফ দ্যাট ইন্ডিভিজুয়াল, অ্যান্ড দ্যাট ইন্ডিভিজুয়াল উইল নট বি এবল টু এক্সপ্রেস হিমসেলফ অর হারসেলফ। দ্যাট মিন্স আপনি এই আইনকে আপনার স্বার্থে যারাই করেছেন তাদের দলীয় স্বার্থে এটা ইউজ করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এনাম চৌধুরী। ধন্যবাদ তানভীর ভাই। আমি নিজুম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সত্যটাকে একটু ভিন্নভাবে উনি তুলে ধরেছেন। উনি বলেছেন যে ক্লাস
ইন্টারমিডিয়েট পড়ুয়া কয়েকটা ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। যে বাংলাদেশে মাহমুদুর রহমান সাহেবের প্রসঙ্গ আনছিলেন উনি। মাহমুদুর রহমান সাহেব যে বিষয়টা তুলে ধরেছিলেন এটা ওনার কোনো বক্তব্য ছিল না। উনি সংবাদপত্র মাধ্যমে যে ব্লগিংয়ের নামে যে নৈতিকতার বর্ষে যে কাজগুলো চালানো হয়েছিল, আপনি দেখেন, আপনি কোনো ধর্মের উপর এগেনস্টে কিছু বলতে পারবেন না। এটা আপনি যে ধর্মেই লোক হন না কেন, অন্য ধর্মকে আপনি কোনোভাবেই অ্যাবিউজ করতে পারবেন না। কিন্তু দেখা গেল যে ব্লগিংয়ের মাধ্যমে ইন্টারনেট বা এই যে মিডিয়াগুলো আমরা ওয়েব পোর্টাল বা ফেসবুক টুইটারের যে জিনিসগুলো আমরা অনেক ভালো জিনিস করতে পারি, কিন্তু সেখানে দেখা হয়েছিল যে আপনি এখনও সেগুলো পাবেন যে ব্লগগুলোতে কিভাবে ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন সাহাবীদের সম্পর্কে যেভাবে নোংরাভাবে তুলে ধরা হয়েছিল, এটা আমাদেরই সমাজের ছেলেপুলে, আমাদেরই হয়তো মানে নিকটজন, আমাদেরই আশপাশেরই, তারা এই বিষয়গুলা তাদের ব্লগিংয়ের মধ্যে তুলে ধরছিল। এখন কেন তুলে ধরছিল সেটা আমি মানলাম, সেটা তাদের একান্ত ব্যক্তি স্বাধীনতা। মাহমুদুর রহমান যে নীতি নৈতিকতার বস্তু সেই চরিত্রগুলাকে তুলে ধরার জন্য বলেছিলেন যে এই মাধ্যমে এই বিষয়গুলা তুলে ধরা হচ্ছে, যেগুলা আপনি কোন সাহসে, কত বড় দুঃসাহস তার, যে এটা রাষ্ট্র তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সে ধর্মের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ইচ্ছা মাফিক লিখে যাচ্ছে। মাহমুদুর রহমান এই বিষয়গুলো তুলে ধরলেন। তারপরে কি হলো যে তিনি নাকি ধর্মীয় উস্কানি ছড়িয়ে দিলে একটা কি বলে ফেলছিলেন উনি, যে কিয়ামতের মানে এই ধরনের একটা শব্দ, নিজুম ভাই ডোন্ট মাইন্ড, আমি কি বলছিলেন আপনি, যে মাহমুদুর রহমান নাকি ধ্বংসাত্মক পরিণতির দিকে নিয়ে যাচ্ছিলেন। মাহমুদুর রহমান এর আগেও কিন্তু উনি 6 মাসের সাজা কেটেছিলেন। উনি বলছিলেন কি, আদালত উনার কাজকে স্বীকৃতি দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে ট্রুথ ইজ নট ডিফেন্স, বাট দ্যাট মিন মাহমুদুর রহমান সাহেব সত্য তুলে ধরেছেন, ওনার সত্য শোনার সুযোগ বা সময় নেই, ট্রুথ ইজ নট ডিফেন্স, ওনাকে সাজা দেওয়া হয়েছিল। আদিলুর রহমান সাহেব উনি কি জামাত ইসলাম করতেন নাকি, উনি কি কোনো মৌলবাদী সংগঠনের সাথে জড়িত ছিলেন নাকি? সারা জীবন আদিলুর রহমানকে নিয়ে প্রগতিশীলরা মাথায় তুলে নাচলেন, আদিলুর রহমান এই একটা কাজ করেছে, সেই একটা কাজ করেছে। যখন 4 দলীয় জোট বা বিএনপির নেতৃত্বাধীন জামাত ইসলাম সহ তারা ক্ষমতায় ছিলেন, তখন তো আদিলুর রহমান সোনায় সোহাগা ছিলেন, তখনও আইন বিরুদ্ধ কাজ হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেগুলা নিয়ে আদিলুর রহমান সাহেব ওনার সংগঠন থেকে ওনারা কাজ করেছেন, তখন সেগুলাকেই এনে উপস্থাপন করা হয়েছিল। আপনারা দেখেন তখনকার সময়ের মানবাধিকারের আইসিটি আইনের বিষয়টি কি সম্পূর্ণ না অসম্পূর্ণ, আপনি এই জায়গাটা এটা একদম আমি ক্লিয়ার। এটা হলো ইচ্ছামাফিক কয়েকজন নির্দিষ্ট, আমি বলি অন্যভাবে, কয়েকজন নির্দিষ্ট মামাকে আপনি আজকে যদি আপনি যে বর্তমান যে গভর্নমেন্ট ক্ষমতায় আছে তাদের এগেনস্টে কিছু বলেন, আপনি ভিকটিম হবেন, আপনি ভিকটিম না সাজার মুখোমুখি হবেন, মানে ওনাদের ইচ্ছার বাহিরে কিছু হলেই মানে খবর আছে। আদিলুর রহমান অ্যারেস্ট হলে সেটা জায়েজ, আর আজকে ওই যে কয়েকটা ছেলে তারা অ্যারেস্ট হয়েছে সেটা সম্পূর্ণ না জায়েজ। এটাই হলো মানে সত্য বলা কোনোভাবেই যাবে না। আপনি কি কোনো সম্পূর্ণ জাস্ট যেটা বলতে চাচ্ছি, সরি সুরন্ত দ্বারা যাচ্ছেন, আমি একটা কথা, সেটা হচ্ছে যে খুব ভালো হলো উনি প্রসঙ্গটা তুললেন। তানভীর ভাই, আপনি খুব সম্ভবত সাক্ষী যে আপনার একটা প্রোগ্রামেই বসে আমি সম্ভবত একটা কথা বলেছিলাম, যেটা আমার দেশে পরবর্তীকালে আমাকে আমার ছবি সহ রিপোর্ট হলো যে আমি মুক্তিযোদ্ধাদেরকে চোর এবং ডাকাত বলেছিলাম, এবং আমার খুবই সৌভাগ্য যে আপনি আজকে আছেন এবং তিনি সেই কথাটা বলেছেন, আপনি হয়তো জিনিসটা ভেরিফাই করতে পারবেন। আমি লাইভে কখনোই বলি নাই মুক্তিযোদ্ধারা চোর এবং ডাকাত ছিল, কখনোই আমি এই ধরনের কোনো কথা বলি নাই, প্লিজ আমি এভাবে বলি নাই, সেটা আপনি মানে জিনিসটাকে খামাখা টুইস্ট করবেন। আমি বলেছি যে আমি যেটা বলেছি যে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, না আমি আমরা সেই প্রসঙ্গটা আমরা আজকে কেন বলছি, সেই প্রসঙ্গে আজকে আপনি আমার পাশে বসে খুব মজা হচ্ছে, মানে আমি মজা পাচ্ছি এজন্য যে আপনি বলছেন টুইট করব না, বাট আমি কপি এন্ড পেস্ট করতে পারবো। আমি সেই পুরনো প্রসঙ্গটি আজকে আমরা আনতে চাই না, যেই জন্য বলতে যাচ্ছি যে আমি হচ্ছে ভিকটিম মাহমুদুর রহমানের, যে মাহমুদুর রহমান আমাকে নিয়ে মিথ্যা খবর দিয়েছে। তার পত্রিকাতে শফি হুজুর যে আপনার বিজ্ঞাপনটা প্রকাশ করেছিল, সেখানে বলা হয়েছিল আমি একজন নাস্তিক এবং আমি আপনার বিভিন্ন দেশে গিয়ে নাস্তিকতা প্রচার করি। আজ পর্যন্ত আমার ব্লগিংয়ে, ফেসবুকে, আজকে আপনিও আমার সাথে দীর্ঘদিন ব্লগিং করতেন, আমরা একসাথে ব্লগিং করতাম, সুরেন্দ্র দা এখানে রয়েছেন, আমাকে কি কখনো বলতে পারবে না যে আমি কখনো, কারণ আমি আসলে এই ব্যাপারটা বুঝি কম, সুতরাং আমি কখনো লিখিও না, অথচ আমাকে দৈনিক পত্রিকাতে লেখা হয়েছে। এই আমার দেশ পত্রিকা আমাকে নিয়ে 4 বার রিপোর্ট করেছে, মিথ্যা সংবাদ করেছে, আমার ছবি তারা ভুল নাম দিয়ে তারা আমাকে বিভিন্ন জায়গাতে মানহানি করেছে, অবমাননা করেছে। এখন এটা যদি হয় বস্তুনিষ্ঠতা,
এটা যদি হয় সাংবাদিকতা বা এটা যদি, আর আদিলুর রহমানের কথা তো সুশান্ত দাই বলবেন, তো আমি জাস্ট এতটুকুই বলবো। তাহলে তো আপনি বলছেন যে আইসিটি অ্যাক্টটি তাহলে সময় উপযোগী ছিল। আইসিটি আমি কিন্তু শুরুতে একটা কথা বলে নিয়েছিলাম যে এই ধরনের একটা আইনের প্রয়োজন ছিল। আমার কাছে এটা বলা হচ্ছে আইনের যে ভেগ অংশগুলো আছে, যেটা ভাইও বললেন যে ভেগ যে টার্মগুলো আছে এগুলো আমরা আবার রেকটিফাই করতে পারি, এগুলো নিয়ে আমাদের মনে ভাববার সময় এসেছে। আমি কিন্তু বলি না যে এই আইনটা উঠিয়ে দেওয়া হোক, আমি বলি যে প্রয়োজন আছে, বাট এই যে ভেগ টার্মগুলো বা সংজ্ঞাহীনতার যে ব্যাপারগুলো। ধন্যবাদ সুশান্ত। ধন্যবাদ আনিল ভাই এবং চ্যানেলসকে ধন্যবাদ। আমি কিছু বলার আগে একটা ডিসক্লেইমার দিতে চাই যে আমি এখানে যাই বলবো এটা ব্যক্তিগতভাবে এটা আমার মত, এবং আমি আমার কোনো কথাই কোনো দলকে রিপ্রেজেন্ট করবে না এবং কোনো সংগঠনকে রিপ্রেজেন্ট করবে না। আমি যাই বলি এটা আমার কথা, ব্যক্তিগতভাবে এটা সুশান্তের অভিমত। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই ভালো, এবং কোনো ব্যক্তি যদি যে কোনো একটা ধর্ম ফলো করে হি উইল বি এ গুড ম্যান, যে কোনো একটা ধর্ম। তেমনই আমি বিশ্বাস করি পৃথিবীতে প্রত্যেকটা আইনই তৈরি হয়, ডেভেলপড হয় ভালোর জন্য। এই আইনগুলো যদি যথাযথভাবে প্রয়োগ হয়, যথাযথভাবে প্রত্যেকটা আইন যদি যথাযথভাবে প্রয়োগ হয়, এটা অবশ্যই একটা ভালো আইন। এখন প্রয়োগ কীভাবে হবে, ভালো মানুষ প্রয়োগ করতেছে কিনা, কীভাবে এটা ডিফাইন হচ্ছে, এইটার ফিল্ডের ব্যাপার। বাট আইন যখন তৈরি হয় ইটস লাইক এ রিলিজিয়ন, যদি কেউ এটা যথাযথভাবে ফলো করে ইট উইল বি এ গুড ওয়ান। আমি প্রত্যেকটা আইনকে তাহলে কি আইনটির যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে আপনি বলছেন? আমি বিশ্বাস করি যে আইনগুলো যথাযথ প্রয়োগ হচ্ছে না, এটা তাহলে আইনটি যথাযথ প্রয়োগ করছে না যারা আইন প্রণয়ন করেছেন তারা নিজেরাই। নো, এটা না, আইন প্রণয়নকারী তো আইন এক্সিকিউট করে না। আইন ধরেন আপনি আইন মন্ত্রণালয় থেকে আইন ডেভেলপ হইলো, আপনি ফিল্ড লেভেলে তো এগুলো এক্সিকিউট হচ্ছে, পুলিশ বা তাদেরকে তো নিয়ন্ত্রণ করছেন কারা? নিয়ন্ত্রণ, আইন তো কোনোভাবে নিয়ন্ত্রিত হয় না, এটা যে এক্সিকিউট করবে রুট লেভেল থেকে এটাকে আমি মনে করি যে ট্রেনিংয়ের দরকার আছে, বা এটা বোঝাতে হবে যে আইনটার যথাযথভাবে প্রয়োগ কীভাবে হবে। কিন্তু আমি ধর্মের মধ্যে প্রত্যেকটা আইনকে আমি মনে করি একটা রিলিজিয়ন, এবং এগুলো যদি যথাযথ প্রয়োগ হয় এটা ভালো হবে। এখানে একটা ব্যাপার আছে, আইন যখন প্রণয়ন করা হয়, আইনকে যাতে অ্যাবিউজ না করা হয় এটার জন্য কিছু সেফগার্ড থাকে। যেমন মনে করেন 2006 যখন বিএনপি এই আইনটা করে, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন যখন পাশ করা হয়, তখন ছিল একটা ক্লোজ যে সরকার যদি কারো বিরুদ্ধে কোনো ইন্ডিভিজুয়াল কোনো সিটিজেনের বিরুদ্ধে করতে হয়, কেস করতে হয়, তাহলে পারমিশন নিতে হবে একটা কোর্ট থেকে। দ্যাট মিনস যাতে অ্যাবিউজ করার সুযোগ না থাকে। এখন এই অ্যামেন্ডমেন্টের পর 2013-এ দে ডোন্ট হ্যাভ টু গো এনিওয়্যার, পুলিশ ইচ্ছে করলেই ধরে নিয়ে আসতে পারে। ভাই আমি একটা সেকেন্ড, লেট মি ফিনিশ ইট। অ্যাবিউজ করার জন্য খুব ওপেন এটা রাখা হয়েছে। সুতরাং যখন আপনি সেফগার্ড সরিয়ে ফেলবেন, আপনি কি বলছেন যে তাহলে সরকার চাইছে যে এই আইনটির লুপহোল দিয়ে তারা ইচ্ছে মতো এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করতেছেন? তানভীর ভাই আমি একটা জিনিস আপনাদেরই হেল্প হবে, আমার আপনার সুযোগ আসবে। যে সুশান্ত, আমি ব্যক্তিগতভাবে আইনজ্ঞ না, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো ওই আপনি যেটা বলছেন যে সেফগার্ড 2006 বিএনপির সময় সেফগার্ড ছিল, এখন সেফগার্ড নাই, আমি মনে হয় এই জিনিসগুলো নিজে যে লয়ার ক্যান এক্সপ্লেইন ইট বেটার। আমি এখানে একটা কথা খুবই করতে পারি, সেটা হচ্ছে যে অবশ্যই সুশান্তের সাথে একমত তাদের সাথে। সেটা হচ্ছে যে আমি একটা ছোট উদাহরণ দিয়ে বলি যে আজকে আপনারা যদি কেউ শাহরিয়ার কবিরকে দেখে থাকেন, দেখবেন যে শাহরিয়ার কবির স্যার একটা লাঠি হাতে নিয়ে হাঁটেন। শাহরিয়ার কবির স্যারের এই পাটার অবস্থা কেন হয়েছে জানেন? বিএনপি সরকারের আমলে তাকে অকথ্যভাবে নির্যাতন করা হয়েছিল। মুনতাসির মামুনকে কেন তার একটা প্রামাণ্যচিত্র বানিয়েছিল সেই সময় আপনার না, আপনার কথাগুলো কিন্তু রিলেভেন্ট হচ্ছে না। আমার আইনের ব্যাপারটা বলেন, আমি বলতে চাইছিলাম আইনটা বলেন, আমি আইনের ডিফিকাল্টি বা ডিফেক্ট কোথায় আছে ওইটা বলেন। আপনি ইন্ডিভিজুয়াল কেন? না, ইন্ডিভিজুয়ালকে আমি আনছি বিকজ আমাকে ইলাস্ট্রেট করতে হবে, একটা উদাহরণ দিয়ে আমাকে এক্সপ্লেইন করতে হবে। এটার জন্য আমি আপনাকে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে সুযোগ দেব। দর্শক দেখছেন অভিমত, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, চ্যানেল এস এর সাথে থাকুন। আপনারা দেখছেন সাম্প্রতিক ইস্যু নিয়ে টক শো অভিমত।
হ্যালো, কোথায় তুমি? তুমি বলো না। পানিতে বৈঠার ছলাৎ শব্দ, কোকিলের ডাক, ঝিঝি পোকার গুঞ্জন। হ্যালো, শুনতে পাচ্ছ সাগরের গর্জন? পরিষ্কার শুনতে পাচ্ছি, যেন তোমার সাথেই আছি। আর কতদিন এভাবে স্মৃতি হাতড়ে বেড়াবো? তিথি, বিদেশে না এলে কেউ বুঝবে না নিজের দেশের জন্য মন কতটা কাঁদে। Crystal clear sound, pure emotion, G-Talk Pinless. You deserve a wonderful holiday. You deserve to enjoy every moment of it and should cherish it forever. Let NCL Escorted Tours take care of your flights Hotel transfers, and sightseeing. allowing you space to relax and enjoy your holiday. Book our escorted tours to Turkey, Spain, Egypt, Switzerland. and many more wonderful places. Visit our website or talk to us on 0208 900 1624. NCL Tours. ড্যানিশ ঝাল চানাচুর, ঝাল ঝাল টেস্ট। অনেকদিন পর আপনাকে দেখলাম, খুব ভালো লাগছে। আমিও আপনার বহুদিন পরে দেখছি। রেগুলার কেন থেকে এখানে বাজার করতে আসি, কারণ দেশি মাছ, তাজা শাকসবজি ও হালাল মাংসও পাওয়া যায়, এবং প্রতিবারই যখনই আসি কোনো না কোনো পরিচিত লোকজনের সাথে দেখা হয়ে যায়। আমিও দুইটা কারণে আই, হালাল মাংস, ফ্রেশ তরকারি, কেউ না করে পরিচিত হইলেই। Last time when I came here, I found one of my friends. আপনার আমার বাংলা টাউন। Global Aid Trust proudly presents the first annual Islamic art and calligraphy competition. Do you have a talent in Islamic art or calligraphy? If so, here is your chance to showcase your talents in aid of charity. To register for the competition, email arts@globalaid.org.uk or call 0207 422 7551. If you're thinking about selling a property in the UK and want to sell quickly at the best possible price, register with Victor Stone's national network of estate agents and get expert local knowledge to ensure your property is marketed to the right buyers. Victor Stone offers a free valuation service for both residential and commercial properties. And we will manage the entire sales process for you. So, be ahead of the game. Contact Victor Stone and sell your property for the price it deserves. This April is Orphans in Need Week. What are you going to do to help? For Orphans in Need Week, we're gonna help our parents. I'll be inviting all of my friends to dinner. I'm gonna do what I do best, scoring goals. The money you raise will go to help thousands of orphans across the world. So what are you waiting for? Everyone needs their help. ভ্রমণ বিষয়ক লাইভ অনুষ্ঠান এথিক্যাল ট্যুর দেখবেন শনিবার 5ই এপ্রিল রাত 8:30 পুনঃপ্রচার রবিবার দুপুর 1টায়। ফিস্ট, মজাদার খাবারের বৈচিত্র্যময় আয়োজন। Mixed authentic taste. 30টারও বেশি আইটেমের বাফেট, প্রাইভেট পার্টি, মিটিং কিংবা যে কোনো আয়োজনে রয়েছে বিশেষ ডিসকাউন্ট। এছাড়াও নতুন ব্র্যান্ড আর সত্যিকারের মিষ্টির মজা নিয়ে আছে মিষ্টি, আছে রসমলাই আর গরম গরম জিলাপি। ফিস্ট অ্যান্ড মিষ্টি, হোয়াইটচ্যাপেল মার্কেট, লন্ডন। আপনারা দেখছেন সাম্প্রতিক ইস্যু নিয়ে টক শো অভিমত।
দর্শক, বিরতির পর আবারও ফিরে এসেছি অভিমতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম আইসিটি অ্যাক্ট নিয়ে এবং এর সুফল এবং কুফলগুলো নিয়ে। নিঝুম, আপনি কথা বলছিলেন। যে আমি বিরতির আগে যেটা বলছিলাম যে একটা ইলাস্ট্রেট করছিলাম যে বিএনপি আমলে মানে আগের সরকারের যেটা আমলে সেটা হচ্ছে যে আপনার এইটার প্রচুর অ্যাবিউজ হয়েছে। আমরা জানি যে মানে ইলাস্ট্রেশনটা দিচ্ছিলাম দুটো চরিত্র দিয়ে, সেটা হচ্ছে মুনতাসির মামুন স্যার, আপনারা জানেন যে খুবই বিখ্যাত, তারা মুক্তিযুদ্ধ নিয়ে লেখেন, শারীর কবির স্যার। ওনাদেরকে অত্যাচার করা হয়েছে কিসের জন্য? ওনারা লেখালেখি করেন সেটার জন্যই করা হয়েছে। এখানে আমি পার্টিকুলারলি একটা নাম উঠে এসেছে বারবার, সেটা হচ্ছে আদিলুর রহমান খানের কথা উঠে এসেছেন। লক্ষ্য করে দেখেন যে আপনারা জানেন যে যখন হেফাজত 6 মে মনে হয় আসলো মার্চ করে, হ্যাঁ তারিখ ভুল হতে পারে হয়তো, 5 মে বা হোয়াটএভার, তো সেই সময় বলা হয়েছিল যে আপনার গণহত্যা চালানো হয়েছে, 3000 লোক মারা গিয়েছে। কিন্তু আদিলুরের যে অধিকার যে সংগঠনটি আছে তার মাধ্যমে প্রকাশিত হলো 3000 নেমে এসেছে 61-তে, এবং সে 61-র অবস্থা যা দাঁড়িয়েছে যে তিনি যে মৃতের লিস্ট দিয়েছেন সে আবার নিয়মিত ক্লাস করে, তো মৃত ব্যক্তি ক্লাস করতে পারে। এখন আলটিমেটলি আমাদেরকে, আমি যে জায়গাটা বারবার বলছি, আমি কিন্তু কোনোভাবেই এই আইনের বিরুদ্ধচারণ করছি না। আমি পার্টিকুলারলি 57 ধারার যে বিভিন্ন রকমের যে অস্পষ্ট জায়গাগুলো আছে, যে মনে হচ্ছে যে এগুলো অ্যাবিউজ হতে পারে, যেটা ভাইয়াও বললেন, অ্যাবিউজের যে জায়গাগুলো সেগুলো বন্ধ করার পক্ষপাতী। আমি এটা বলছি না যে আজকে ধরা যাক যে গণজাগরণ মঞ্চ বা কোনো একটা ব্লগারকে ধরেছে তাই আমি খেপে উঠছি, কিংবা দেখা যাচ্ছে জামাত শিবিরের কাউকে ধরছে তাই আমি খুশি হচ্ছি, ব্যাপারটা কিন্তু একেবারেই তা না। আমি যেটা একদম পার্সোনালি সবার জন্য, ফারাবিকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন তো আপনি ফারাবির কথা যেটা বলছেন, ফারাবি বলা হয়েছে যে আপনি কতগুলো উদাহরণ দিব। ফারাবি তো মানে ফারাবি যে ছেলেটা আছে সে তো তার ফেসবুক স্ট্যাটাসের প্রতিটি স্ট্যাটাসেই আসলে তাকে ধরা যায়। সে আপনার যে রাজীব হায়দার যার জানাজা পড়া হয়েছিল বলেছে যে তাকে হত্যা করবার জন্য সেই ইমামকে, আমি আমার মনে হয় আমাদের ওই ডিটেইলসে না গিয়ে আমি আপনার ব্যাপারে এইটা একটু বলি যে শেখ হাসিনাকে বলতে হবে, জাস্ট এইটা বলি যে সেনাবাহিনীকে উস্কে দিচ্ছে ফারাবি যে শেখ হাসিনাকে কেন এখনো গণভবনে গিয়ে হত্যা করছে না। তারা কি মানে ওই যে 75-এর যে কালো অধ্যায় এখনো যে এই কিছু কিছু মানুষের ভেতরে, এখানে আমি আপনার একটা ব্যাপারে একটু স্ববিরোধিতার একটু যে আপনি কন্ট্রাডিক্ট করতেছেন। আপনি মুনতাসির মামুন এবং ইয়ের কথা বললেন, আরকার শাহরিয়ার কবির, এই দুই ভদ্রলোক আপনি লেখালেখি করছেন, খুব ফেমাস ভদ্রলোক বলছেন, যে কারণে আপনি বলতেছেন এদেরকে লেখালেখির কারণে ওদেরকে করা হয়েছিল, অত্যাচার করা হয়েছে, অথবা হোয়াট এভার ইউ মেন্ট বাই দ্যাট। ঠিক সেম কারণেই কি এই 4 জন ব্যক্তি, ওই আপনার আদিলুর রহমান, মাহমুদুর রহমান, এরপরে হিফজুর রহমান বুয়েটের, তারপর হলো ওই এই 3 জন ধরেন, হ্যাঁ। 4 নম্বর victim of this law is A.K.M. ওয়াহিদুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, দাঁড়ান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং যার চাকরি যাওয়ার পরে নাকি শোনা যায়, রিউমার আছে যে আপনি খুব উল্লাস প্রকাশ করেছেন। আচ্ছা, আপনার কথাটা শেষ হলে তারপর আমার উত্তর দিতে হবে, যেহেতু ব্যক্তিগত ব্যাপার এখানে না এটা বলতে নাই, আমি আপনাকে সিলেক্টিভ হচ্ছে এটা বলতেছি, আমি সিলেক্টিভ না, আপনি ওই 2 জন ব্যক্তিকে ওনাদের মত প্রকাশের জন্য, লেখালেখির জন্য একটা গভর্নমেন্ট ওদেরকে অত্যাচার করছে এটা বলতেছেন, অথচ 4 জন মানুষকে, 4 জন মানুষই ঘটনাক্রমে কোইন্সিডেন্টালি দ্য ক্রিটিক অফ দ্য গভর্নমেন্ট, এবং এই 4 জন মানুষকে এই আইনের মাধ্যমে ধরা হয়েছে। তানভীর ভাই, শাহরিয়ার কবির সাহেব অত্যন্ত সম্মানিত মানুষ, উনি অনেকের কাছে, আমাদের কাছেও সম্মানিত মানুষ। আমি উনার অনেকগুলো বই পড়েছি। উনি যে কারণে অ্যারেস্ট হয়েছিলেন, আমরা আসলে ভুলে যাওয়ার মানে কালচার বা বলা যায় আমাদের মগজটা ভুলে যায় খুব দ্রুত। উনি উত্তরবঙ্গের একটি এলাকায় গিয়েছিলেন, তখন 4 দলীয় জোট ক্ষমতায়। উনি একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন যেটা বাহিরের দেশে নিয়ে যাবেন। সেখানে উনি যে ডকুমেন্টারি, একটা হিন্দু অধ্যুষিত এলাকায় রক্ত মাখিয়ে রক্তটাকে কৃত্রিম ডকুমেন্টারি সিনেমেটিক যেগুলো বানাতে হয় সেগুলোতে উনি তৈরি করছিলেন যে এই এলাকাটাতে হিন্দু ধর্মাবলম্বীদের নির্যাতন করা হচ্ছে। সেটা কিন্তু একবারও আমরা কেউ বলি নাই, মনোহর ভাইও আনেন নাই ওনার বক্তব্যে, নিঝুম ভাইও তুলে ধরেন নাই। এই কারণেই উনাকে এই ফলস ডকুমেন্টারি তৈরি করার জন্য উনাকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং সেই, আমি যদি মিথ্যা বলে থাকি, মিথ্যা তথ্য দিয়ে থাকি, একটু দয়া করে আরেকটা প্রোগ্রামে ডাকেন, আমি সেই ডকুমেন্টগুলা, সেই সময়ের ইয়েগুলা এবং কি আছে উচ্চ আদালতের আইসিটি এখন ফলস তথ্য দিলে তো ওনার সাজা হওয়া উচিত, এবং তাহলে তো তাকে নির্যাতন করাটা তো বৈধ হতে পারে না। কোনো অবস্থাতেই কোনো নাগরিক তাকে নির্যাতন করা হবে। আমার কাছে বাংলাদেশে যে এই জায়গাতে আপনি 71 থেকে শেষ পর্যন্ত এই জায়গাতে কিছুটা আমার কাছে মনে হয় আদালত অবমাননার এলিমেন্ট আছে, কারণ উনি সম্ভবত জানেন না যে বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ, এবং আমার এটা খুবই ভালো করে মনে আছে বিকজ ওই সময়টাতে আমি এই রিপোর্টগুলো খুব ভালো করে দেখছিলাম, এবং কোনো না কোনোভাবে আমি ব্যাপারটা এখনো আমার মাথায় গেঁথে আছে। বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ এবং বিচারপতি নজরুল ইসলামের সমন্বয়ে যে গঠিত যে বেঞ্চটা,
সেই বেঞ্চে কিন্তু খালাস করে দিয়েছে। সুতরাং হচ্ছে যে এটা প্রমাণিত হয়েছে যে তারা কোনো ধরনের অফেন্সিভ কিছু করেনি। না না, খালাস পরে কিন্তু উনি প্লিজ আমাকে একটু শেষ করতে দেন, যে সরকারই থাকুক না কেন কোর্ট এখন যদি বিএনপির আমলে কোনো একটা ডিসিশন, আমি এখন বলছি যে বিএনপির আমলের ডিসিশন এটার পক্ষে গিয়েছে, সেটা তো আমি এখনো বলিনি, এরকম তো আমি ইচ্ছা করলে বলতে পারি। আমি কোর্টকে সম্মান করব, দুইজন বিচারপতি দ্বারা নিয়োগকৃত বিএনপির আমলেই তারা অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। তো আপনি এখন কাকে কি বলবেন সেটা আপনি ভাবেন। তো যে বিচারপতি বলেছেন তারা খালাস করে দিয়েছেন, তারা বলেছেন তিনি অফিসিয়াল কিছু করেননি, সুতরাং মানে পুরোটা শেষ করতে পারেন। প্রশ্নটি তো একই জিনিস, আদালত থেকে যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হচ্ছে মুনতাসির মামুন এবং শাহরিয়ার কবির ভুল তথ্য ডকুমেন্টারিতে উপস্থাপন করার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারছেন না তারা অপরাধী। তো সেক্ষেত্রে আপনি উইদাউট ওয়ারেন্ট আপনি আদিলুর রহমান এবং মাহমুদুর রহমানকে কিভাবে অ্যারেস্ট করছিলেন? ইউ আর এ জাজ। আপনি বলেন মাহমুদুর রহমানকে যে ইয়েতে অ্যারেস্ট করেছে এটা হলো আপনার 57 এর 57 এবং 58 এর আইসিটি অ্যাক্টের, বুঝছেন? এটা সেকশন 124 124A 120B এন্ড পেনাল কোডের 511, এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রোন টু অ্যাবিউজ। এবং এই একটা জিনিস মানে ক্লারিফিকেশন করি, এই যে আপনি যখন ফিক্স করে দেবেন তখন আর জাজেরা তাদের ডিসক্রিপশন আর মানে অ্যাপ্লাই করার সুযোগ নেই। সুতরাং তাহলে পেনাল কোডের আপনি যে ধারাগুলো বললেন না, এই অভিযোগগুলো একটু যদি বলতেন তাহলে বিষয়টি কি এমন দাঁড়াচ্ছে না যে উভয় সরকারই এই আইন এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট আমি এই জন্য নিজাম সাহেব যে বললেন বিএনপির আমলে বিএনপিকে আপনি টাই নেন না, দলকে মানে কোনো পার্টিকে নাই না। আমরা কথা হলো আমাদের লিগ্যাল সিস্টেমের ডিফেক্ট কোথায় আছে এবং এগুলো কিভাবে কারেকশন করা যায় এবং আমাদের মানুষকে কিভাবে ভালো সার্ভ করা যায়। দিস ইজ হোয়াট উই নিড টু ডিসকাস এন্ড ডিবেট অবজেক্টিভলি, নট টু ডিফেম বিএনপি অর এনি পার্টি, বুঝছেন? আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি, আমার কথাটা বলতে হবে। ওয়েল আপনি শেষ করেন। জি বলেন। সেটা হচ্ছে যে আপনি আমাকে পার্টিকুলারলি যে জায়গাটাতে বলেছেন যেটা হচ্ছে যে ওয়াহিদুজ্জামান অ্যাপোলোর ব্যাপারে আমি উল্লেখ প্রকাশ করেছি, আপনি এটা রিউমার বলছি আমি বলি না যে আপনার কথাটা খুবই সত্যি, আমি আপনার সাথে একমত এবং খুবই সত্যি। আপনি সম্ভবত এইটা মিস করে গেছেন, যিনি বা যেখান থেকে আপনি পেয়ে থাকেন না কেন, যে ওয়াহিদুজ্জামান অ্যাপোলোর যে লেখাগুলো লিখেছেন আমি দুইটা তাকে আপনার এটাকে কি বলে পাল্টা লেখা আমি তাকে রিবাটাল আমি থ্যাংক ইউ ভেরি মাচ। উনি আপনার 72 সালের দালাল আইন, তারপরে আপনাদেরকে মাফ করে দেওয়ার ব্যাপারে গণ আদালত, প্রত্যেকটা ব্যাপারে উনি মিথ্যা তথ্য দিয়েছেন। আপনার এখনই ব্লগে গেলে আপনি যদি ওয়াহিদুজ্জামান অ্যাপোলোকে উনি যেহেতু সামনে নেই মিথ্যা না বলে আপনি অন্যভাবে আপনি উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আমরা ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, আমাদের এই বিষয়টি নিয়ে আমরা আলোচনার পাশাপাশি আজকে আমরা আলোচনা করব ভেবেছিলাম যে গণজাগরণ মঞ্চ নিয়ে। দর্শক আপনারা জানেন যে গণজাগরণ মঞ্চ নিয়ে শাহবাগে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, সেখানে প্রায় 7 জনের মতো গ্রেফতার হয়েছেন। তো আমরা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমি সুশান্ত গুপ্তের কাছে জানতে চাই যে গণজাগরণ মঞ্চের সাথে হঠাৎ করে ছাত্রলীগের এই দ্বন্দ্বের কারণটা কি একটু আমাদেরকে বলবেন প্লিজ। আমি প্রথমেই আগের আলোচনার একটা জিনিস বলি যে আপনাকে একটা জিনিস নিশ্চিত করতে হবে, যখন একজন বলে একজনই বলবে, এটা আসলে আপনি সবাইকে সমান সুযোগ দিতে হবে। এবং যখন নিঝুম বলবে নিঝুমই বলবে, তখন উনি যাতে না বলে, যখন উনি বলে তখন যাতে উনিই বলে, যখন আমি তখন যাতে না বলি। আদারওয়াইজ কি কোনো কিছু হচ্ছে না। আসলে আপনি একটা টপিক আনতেছেন, আমরা আরেক টপিকে যাচ্ছি। সো এটা আমার মানে একটা রিকোয়েস্ট আর কি, আপনি একটু মেক শিওর করবেন। এটাই অনুষ্ঠানের নিয়ম, কিন্তু কেউ যদি অনুষ্ঠানের নিয়ম যেমন আই এম আবারও আপনি মনে করিয়ে দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস অনুষ্ঠানের সাথে সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ। গণজাগরণ মঞ্চের সাথে আপনি বলছেন ছাত্রলীগের কোনো দ্বন্দ্ব আছে কিনা? আমি যতদিন ধরে আমি ফলো করতেছি গণজাগরণ মঞ্চ, আমার কাছে মনে হয় না যে এই ছাত্রলীগের সাথে মনোমালিন্য নেওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 1, গণজাগরণ মঞ্চ প্রথম থেকেই আপনার যারা করতেছে তারা কোনো না কোনোভাবে প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত, এবং প্রগতিশীল যে কোনো কিছুতে ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, আওয়ামী লীগ আছে। আপনি হয়তো ইউকেতে ফলো করবেন, ইউকেতে আপনি গণজাগরণ মঞ্চের প্রত্যেকটা প্রোগ্রামে আপনি দেখবেন সাপোর্টেড বাই, আপনি দেখবেন আমাদের ইউকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ইউকে আওয়ামী লীগের সেক্রেটারি, ওনারা কিন্তু সবসময় ছিল। যেখানে আমাদের মাদার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে, সেইখানে আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠনের কোনো সুযোগ নাই তাদের সাথে মনোমালিন্য করার। তো আমি মনে করি না কোনো এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কোনোভাবেই প্রগতিশীল যে কোনো আন্দোলনের বিরোধিতা করবে।
আমি নিঝুম মজুমদারের কাছে জানতে চাই যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার তো বলেছেন যে সরাসরি ছাত্রলীগের সম্পৃক্ততার কথা। আচ্ছা, এখানে বেসিক্যালি আমি যদি কথাটা এইভাবে বলি যে উনি যেটা বলছেন সেটা হতে পারে যে উনি যেটা সুরন্ত যেটা বলছেন হয়তো সেন্ট্রাল থেকে ওইভাবে কোনো ধরনের নীতি নেওয়া হয়নি যে এদের বিরুদ্ধেই। এখন আজকে আমরা যে ঘটনাটা জানি সেটা হচ্ছে যে যেই ছেলেগুলো আক্রমণ করেছে বা যাদের সাথে বচসা হয়েছে, যাদের সাথে সমস্যাগুলো হয়েছে এবং পরবর্তীকালে পুলিশে যে যখন গণজাগরণ মঞ্চের ছেলেদেরকে পিটালো, যেই ছেলেগুলো এই ভেজালটাতে ছিল তারা কিন্তু ছাত্রলীগের কর্মী। এখন এখানে দুইটা ব্যাপার, সেটা হচ্ছে যে ছাত্রলীগের যে প্রধান সেন্ট্রালের যেখান থেকে হাইকমান্ড হয় এখান থেকে নির্দেশ এসেছে কিনা, নাকি এটি ইন্ডিভিজুয়াল কারোর সাথে এই প্রবলেমটা, সেটা আমরা হয়তো ভবিষ্যতে জানতে পারবো। কিন্তু আপাত দৃষ্টিতে আমি যেটা বলতে, ধরা যাক যে আমি যদি আজকে এমন কোনো ধরনের অকারেন্স ঘটে স্বাভাবিকভাবেই বলবে যে গণজাগরণ মঞ্চের একজন কর্মী, কিন্তু গণজাগরণ মঞ্চের সেন্ট্রাল অবস্থা থেকে এখন এইটার প্রতি আপনার সমর্থন আছে কিনা সেটা আবার ডিফারেন্ট ইস্যু। তো আলটিমেটলি ইমরান সরকার যেটা বলেছেন, কারণ যে ছেলেগুলো এটা করেছে তারা বেসিক্যালি সংগঠনের সদস্য বলেই এই কথা এসেছে ছাত্রলীগের ছেলে, কিন্তু মূল ব্যাপারটা যে জায়গায় এই পুরো ঘটনাটা যেখানে ছাপিয়ে এসেছে সেটা হচ্ছে যে পুলিশের যে ভূমিকাটা। পুলিশ আজকে আপনি দেখেছেন যে কিভাবে পিটিয়েছে এই যে শামস রশিদ জয়, যিনি আমি মনে করতে পারি যে তিনি ব্যক্তিগতভাবে, গণজাগরণ মঞ্চ তার কোনো দলীয় প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে চেতনার জায়গা থেকে যে রাজাকারদের বিচারের জন্য, যে এই বিচারটার জন্য, এই বিচারটা ঠিকভাবে যেতে হয় সেটার জন্য। ব্যক্তিগতভাবে সে কিন্তু খুবই একনিষ্ঠ একজন আওয়ামী লীগের ভক্ত একজন সেটি একটু আপনি ব্যাখ্যা করেছেন যে হয়তো কেন্দ্রীয়ভাবে হয়তো ছাত্রলীগের নির্দেশনা নাও থাকতে পারে, ব্যক্তিগতভাবে হয়তো ছাত্রলীগ কর্মী এটা করে থাকতে পারে, এটি আপনার ভাষ্যমত। এবং সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি ব্লেমটা ছাত্রলীগের প্রতি যায় সেই অর্থে এবং আমরা বারবার এই আমি আরেকটু গভীরে যেতে চাই, গণজাগরণ মঞ্চের এখনকার অ্যাক্টিভিটিসটির আসলে মৌলিক আদর্শটি কোন জায়গায়? দেখেন, মৌলিক আদর্শ যেটা হচ্ছে যে আপনাকে এই একটার সাথে প্যারালাল দিয়ে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে ঘাতক দালাল নির্মূল কমিটি যখন গঠিত হয়েছিল এই রাজাকার আলবদর এদের বিচারের দাবিতে, যখন দেখা যাচ্ছে যে ওনারা কিন্তু এই বিচার না হওয়া পর্যন্ত এই আদর্শটাকে লালন করে রেখেছেন এবং এই যে উত্তাপটা বা এই যে চেতনাটুকু সেটা কিন্তু ছড়িয়ে দিয়েছেন। এই একই ব্যাপার আপনি যদি ওই প্যারালালি এইটিও লক্ষ্য করেন যে গণজাগরণ মঞ্চের ছেলেরা বলেছে যে যখন আমরা একটা বিচারে আমরা সমন্বয়হীনতা দেখলাম, বিচারে যখন আমরা কিছুটা লুফল দেখলাম, তখন আমাদের যখন মানুষজন সেই গেল এটার দাবিতে, মানে শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের রাইট কার্যকরের একটি প্রেসার গ্রুপ। কিন্তু পরবর্তীকালে যেটা হয়েছে, পরবর্তীকালে যে জিনিসটা হয়েছে দেখা যাচ্ছে যে গণজাগরণ মঞ্চের প্রতি মানুষের যে প্রত্যাশা, মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়ে গিয়ে যেটা সুশান্ত দা বলেন যে প্রগতিশীল আন্দোলনে পরিণত হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে এটার আরো বিভিন্ন রকমের ব্রাঞ্চগুলো বের হয়েছে, যেমন ধরা যাক পাকিস্তানি পণ্য বর্জনের ক্ষেত্রে তারা এগিয়ে এসেছেন বা দেশের বিভিন্ন ধরনের ভালো ভালো কাজে তারা এগিয়ে এসেছেন। আলটিমেটলি একটা লক্ষ্য নিয়ে এগিয়ে গেলেও এই যে প্রগতিশীল শব্দটা বললেন, এই প্রগতিশীলতার কিন্তু একটা গভীর মানে আছে। দেখা যাচ্ছে যে দেশে আজকে কোনো ধরনের ঘূর্ণিঝড় হলো, এই যে দেশের সাভারে আপনার রানা প্লাজার ট্র্যাজেডি হলো, তখন কিন্তু গণজাগরণ মঞ্চে ছেলেবেলা সব রক্তদানে গিয়েছে, তারা বিভিন্নভাবে স্বেচ্ছাশ্রম হিসেবে গিয়েছে। এটা শুধু গণজাগরণ মঞ্চ হিসেবে ট্যাগ করছি, আমি বলছি যে আপনার কাছে আসবে, আপনি কি তাই মনে করেন যে গণজাগরণ মঞ্চ যে আদর্শ থেকে তৈরি হয়েছিল বা শাহবাগে জড়ো হয়েছিল এখনো সেটির প্রয়োজনীয়তা রয়েছে, কিংবা তারা যে প্রগতিশীল আদর্শের কথা বলছে? তিনটা পয়েন্ট তানভীর ভাই আমাকে শর্টলি অ্যাড্রেস করতে হবে। নাম্বার 1, আমরা সবাই সম্ভবত ফ্রাঙ্কেনস্টাইন ছবি দেখেছেন কেউ? আমি ফ্রাঙ্কেনস্টাইন দেখিনি, বাট ফ্রাঙ্কেনস্টাইন ছবিটার মেইন সামারিটা হলো যে আপনি মনস্টার তৈরি করেছেন, ওই মনস্টারকে কন্ট্রোল করতে না পেরে শেষ পর্যন্ত আপনাকে যে সৃষ্টি করেছে তাকে ধ্বংস করেছে। এবং এই গণজাগরণ মঞ্চ একটা ফ্রাঙ্কেনস্টাইন। আপনাকে আজকের প্রথম আলোর যদি রেফারেন্স দেই, 1974-এ ছাত্রলীগ কীভাবে মারছে মহসিন হলে 7 জন ছাত্রলীগের ছেলে। আবার এই 40 বছর আগের কথা বলতেছি। আর এই কয়েকদিন আগে বাংলাদেশ ময়মনসিংহে কৃষি ইউনিভার্সিটিতে, মানে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তাদের ছাত্রলীগের ছাত্রলীগকে মারছে। মানে ওইটার ধারাবাহিকতা কিন্তু চলতেছে। নাম্বার 1। নাম্বার 2, প্রগতি শব্দটাকে এখানে মিসলিড করা হচ্ছে। প্রগতি শব্দ আমার কাছে, প্রগতি হলে মানুষের, আপনি টলারেন্ট হবেন, সহনশীল হবেন, অন্যের প্রতি রেসপেক্টফুল থাকবেন, সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু এই তথাকথিত প্রগতি যারা বলতেছে দে ডোন্ট অ্যাডহিয়ার, তারা আদৌ প্রগতিশীল না। তারা যদি সেলফ ক্রিটিসিজম করেন দেখবেন তারা প্রগতির উল্টা পথে চলতেছেন। সো দিস ইজ এ মিসলিডিং টার্ম। নাম্বার 3 নম্বর প্রশ্নটা আপনার কি ছিল প্লিজ? আমি কুইকলি বলছি। এখনো এই গণজাগরণ মঞ্চের যে প্রগতির আদর্শ নিয়ে তারা কাজ করছে, এটির প্রয়োজনীয়তা এটা কতটুকু?
আমি তো প্রথমেই বললাম এইটা একটা ফ্রাঙ্কেনস্টাইন এবং এটার আদৌ কোনো মানে এটার কন্টিনিউটি থাকবে না এবং সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যাবে এক সময়। ধন্যবাদ। আপনার কাছে আমি একদম সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই, আপনি একদম সুনির্দিষ্ট জবাব দেবেন। আমরা দেখেছি গণজাগরণ মঞ্চের শুরুর দিকটার সময়ও ছাত্রলীগ, স্বয়ং প্রধানমন্ত্রীও এটিকে সমর্থন দিয়েছেন এবং আওয়ামী লীগের মন্ত্রীরা সেখানে গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। এখন হঠাৎ করে দৃশ্যপট একেবারেই পরিবর্তন হয়ে গেছে, আপনি এটিকে কিভাবে দেখছেন এই দৃশ্যপটটিকে? শুরুর দিকে একবার কিন্তু লাকিকেও পেটানো হয়েছিল, এখানে লাকি হসপিটালেও চলে গেছিল, লাকিকে হসপিটালে নেওয়া হয়েছিল। আর আজকে যেটা সুনির্দিষ্ট একদম বক্তব্য হলো যে আদর্শিক তাদের একটা আন্দোলন ছিল গণজাগরণ, যেটার নাম দেওয়া হয়েছিল শাহবাগে হসপিটালের মোড়ে রাস্তা বন্ধ করে। আই রেসপেক্ট তারা তাদের কাজ করেছেন, কিন্তু আজকে যাকে নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল, দেখুন ছাত্রলীগের সভাপতি বদিউল আলম সুহাগ এবং সেক্রেটারি যিনি ওনারা আমাদের ক্রিকেট প্লেয়ারদেরও সেখানে নিয়ে গেছিলেন এইভাবে ধরে। সেই গণজাগরণ মঞ্চে আজকে ছাত্রলীগের ইমরান এইচ সরকার অভিযোগ করেছেন যে ছাত্রলীগের ছেলেরা এসে হামলা করেছে। আবার গণজাগরণ মঞ্চের একটি অংশ আজকে প্রেস কনফারেন্স করে ইমরান এইচ সরকারের আর্থিক বিষয়গুলা, ব্যাংক ব্যালেন্সগুলা খতিয়ে দেখার জন্য তারা সুনির্দিষ্টভাবে কমপ্লেন করেছেন যে এটা দেখতেই হবে। তার মানে তাদের মধ্যে গাফলা শুরু হয়ে গেছে, অর্থনৈতিক বিষয় আসলে চলে আসছে। এভাবে সত্যের উপর প্রতিষ্ঠিত একটি আন্দোলনে যখন অর্থনৈতিক বিষয় আসে চলে আসে যে দুর্নীতি করেছে, না অলরেডি দুদককে তারা মানে সত্যের উপর প্রতিষ্ঠিত, আপনি বুঝলেন কেমন? না তারা তাদের ভাষায় তাদের বাসায় সত্যের উপর প্রতিষ্ঠিত একটি আন্দোলন দেশের বিশাল কিছু করে ফেলবেন, একটা বিশাল অংশ, কোটি কোটি লোক। শাহবাগে কত কোটি লোক ধরে সেটাও আপনাদের জানা না, এখানেও একটা মিসলিডিং নাম্বার। আমি যেটা দেখছি ওনাদের যে কোটি কোটি লোকের আপনার বক্তব্যটি এসেছে, আপনি দুর্নীতির অভিযোগ এনেছেন এবং ছাত্রলীগের আমি একদম শেষ করে দিতে হবে আমাকে আপনার সুনির্দিষ্ট প্রশ্ন। এটা কখনো সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল না, এটাতে দুর্নীতি আছে। আমরা আগেও বলেছি যে বেশি দিন টিকবে না, মিথ্যার উপর এটা প্রতিষ্ঠিত, এবং সেটা আজকে পিটানোর মাধ্যমেই প্রমাণিত হয়ে গেল। আপনার কাছে আসবো আমি একটু বলতে জানতে চাই ভাই প্লিজ, এটা এখানে কিন্তু জামাত শিবির বা বিএনপি বা অন্য প্রগতিহীন যারা বলা হয় যাদের, তারা কিন্তু হামলা করে নাই, নিজেরা কামড়াকামড়ি করেছেন। তো আমি এই জিনিসটা ক্লিয়ার করলাম আর কি। ধন্যবাদ। আচ্ছা, আমি এই গণজাগরণ মঞ্চের দুর্নীতির বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? আমি আবার একটু ব্যাকে যেতে হবে। রিজনিজ উনিও বলছে, আপনিও বলার চেষ্টা করতেছেন বা নিজেও কোনোভাবে বলার চেষ্টা করতেছিল যে ছাত্রলীগের সাথে, আবারও বলি, আমি এই যে আমার সাথে শাহবাগে মারামারি, গণজাগরণ মঞ্চের 2 কর্মী আহত। বিডি নিউজ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন পত্রিকা, আপনাকে মানতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। এখানে কোনো জায়গায় আপনি সর্বশেষ নিউজটা আমার কাছে আছে, কোনো জায়গায় কিন্তু এইটা আসে নাই যে ছাত্রলীগ বাই দ্য নেম অফ ছাত্রলীগ। প্রথম আলোতেই সেটি লিড করা হয়েছে এবং সেটিতে বলা হয়েছে যে আচ্ছা আমার কাছে আছে, কিন্তু আমি প্রথম আলো দেখি না, আমি প্রথম আলো পড়ি না। আমি দেখেছি আপনাকে। আচ্ছা, আমাদের এই দেখেন শাহবাগ, আপনার কাছে যে বিডি নিউজটি আছে সেটি আমি পড়েছি এবং প্রথম আলোতেও এটি স্পষ্টভাবে লিখেছে ছাত্রলীগ কর্মীরা হামলা করেছে বলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র সেটি বলেছে। আমি আবারও বলি যে ছাত্রলীগের সাথে কোনো ধরনের মনোমালিন্যতা, কোনো ধরনের ঝামেলা এই মঞ্চের নাই, এবং বাই দ্য নেম অফ ছাত্রলীগ, আবার বলি বাই দ্য নেম অফ ছাত্রলীগ কোনো ধরনের ঝামেলা আমরা করি নাই। এবং নিতুম যেটা বলছে যে ব্যক্তিগতভাবে যদি কেউ যদি ছাত্রলীগ করে থাকে, এবং ব্যক্তিগতভাবে এটা কোনোভাবে ছাত্রলীগকে আনা যাবে না। ছাত্রলীগের কর্মীরা সেখানে আমাদের ছাত্রলীগ আমাদের সেক্রেটারি, বিষয়টি হচ্ছে এরকম যে ছাত্রলীগের কর্মীরা সেখানে ব্যক্তিগতভাবে হামলায় অংশ নিলেও এই দায় ছাত্রলীগ নেবে না, বিষয়টি কিরকম? না, এই দেখা যায় আমাদের এই নাজমুল কিন্তু সরাসরি বলছে যে আমরা শাহবাগের আশেপাশেই দেই না, এবং আমাদের সেক্রেটারি কিন্তু স্ট্রেট কাট বলে দিয়েছে যে আমরা এগুলোতে কোনোভাবে জড়িত না। গতকালকে তাকে কিন্তু টিভিতে দেখা গেছে। একটু রিলেভেন্ট কথা এই যে আমাদের যেহেতু আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি এবং আমরা প্রায়ই গণতন্ত্র বলে অনেক কথা বলি, এটা খুব ছোট্ট জিনিস বাট ইট ভেরি ইম্পর্টেন্ট, এটা এবং ইমপ্লিকেশন বড় ইম্পর্টেন্ট। উনি বলছেন যে বিডি নিউজ খুব বিশ্বস্ত এবং সবাইকে মানতে হবে। এইটা বলতে পারেন যে আমি মেনে নেই, বেশিরভাগ মানুষের মানতে হবে শব্দটা কিন্তু ইউজ করছে না, আমি বলি না, এখন রিপিট করতে না I can confirm that he has used this word. আচ্ছা, আপনি বলেন, আমি কিন্তু very careful in my choosing my word. আপনি বলুন, আপনার বক্তব্য বলুন। আমার কাছে আপনি বলতে পারেন, এটাতে একটা অ্যাটিটিউড, আপনি কি এটা মানবেন? না,
মানতে হবে বলতে আপনি ডিকটেট করতেছেন সবাইকে মেনে নিতে হবে এরকম না। আমি বলতেছি যে হয়তো আপনি এভাবে বলতে পারেন যে আমরা মেনে নেই বা আমি মানি, আপনি মানেন, এটা বলেন, কিন্তু এটা নট নেসেসারিলি ইট ইজ অ্যান রিলায়েবল সোর্স। একটা পত্রিকার নাম বলেন যেখানে ছাত্রলীগ মানে আমি ওইটা ওই সাথে যাচ্ছি না সুশান্ত বাবু, আমি এই আমাদের অ্যাটিটিউডটার কথাতে যাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের তাহলে আসলে হামলাটা কে করেছে? নিজেরা আপনারা মারামারি করেছেন? এটাও তো স্যার আমার মনে হয় উনাকে আমার কয়েকটা কথা একটু বলতে হবে। সেটা হচ্ছে যে উনি খুব সিগনিফিকেন্ট একটা টার্ম ইউজ করছেন, যেটা আমি এটা সরাসরি আমি অপোজ করি এবং আমি উনার সাথে একমত না। উনি বলেছেন যে গণজাগরণ মঞ্চ হচ্ছে একটা ফ্র্যাঙ্কেনস্টাইনের জন্ম দেওয়া হয়েছে, এবং উনি তার আগেও আমার সাথে যখন আলোচনা করেছেন তিনি বলেছেন আমাকে যে আমি যাতে সিলেক্টিভ না হই। অথচ উনি কিন্তু সিলেক্টিভ হয়ে 1974 ছাত্রলীগ কোথায় আক্রমণ করেছে সেই কথাটা উনি বলেছেন, এবং তিনি এও বলেছেন যে আপনার এই যে সিলেক্টিভ আপনার গণজাগরণ মঞ্চকে উনি একদম নির্দিষ্ট করে বলেছেন। খুবই আশ্চর্য হয়ে যায় যে ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা যদি বাংলাদেশে আসতেই হয় তাহলে তো বলতে হয় বাংলা ভাইয়ের কথা। বিএনপি যাদেরকে জন্ম দিয়েছে পরবর্তীকালে, কিন্তু উনি সিলেক্টিভ আমাকে হতে মানা করেও নিজেই হচ্ছেন। যাই হোক, এখন যদি রাজাকার আলবদর বা ৭১ যারা অপরাধ করেছে তাদের বিচারের চাওয়ার জন্য যদি কোনো ধরনের মানুষ জেগে ওঠে, সেটা যদি ফ্র্যাঙ্কেনস্টাইন হয় তাহলে আমাকে কিন্তু আরেকবার চিন্তা করতে হবে যে আসলে ফ্র্যাঙ্কেনস্টাইনের অর্থটা কি, এটা কোন দিকে বেহিত হচ্ছে। এটা আমার একটা উত্তর। ২ নম্বর হচ্ছে উনি পাশ দিয়ে একটা কমেন্ট করলেন যে ক্রসফায়ারে কিন্তু একটা ছেলেও মারা গেছে। আমাদের আজকের প্রসঙ্গের বাইরে না, আমি জাস্ট এক লাইন উত্তর দিই। আমার প্রসঙ্গের বাইরে আজকে আমরা যাব না, সম্পূরক প্রশ্নের উত্তর দিতে গেলে আমার মূল বিষয় থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট আজকে সরাসরি আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন, সেটি হচ্ছে যে গণজাগরণ মঞ্চের তাহলে হামলাটা কে চালিয়েছে? আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ছাত্রলীগ অস্বীকার করেছে কিনা এটা উনি বলছেন যে সোহাগ ভাই এটা বলেছেন, যদি নাজমুল ভাই সোহাগ ভাই ওনারা যদি ছাত্রলীগের সভাপতিও বলেছেন যে ছাত্রলীগের উপরে দোষ চাপানো একটা ফ্যাশন। এটা যদি ছাত্রলীগের উপরে যদি পরবর্তীকালে ওনারা সেন্ট্রাল থেকে বলেন যে ছাত্রলীগ এটা অ্যাটাক করে নাই, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো ছাত্রলীগ এটা বলেছে সেটা দায় তারা নিতে চাচ্ছে না, ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি আপনাকে আগেও যে কথাটা বলেছি যে গণজাগরণ মঞ্চ থেকে বলা হয়েছে যে এখন পুরো ব্যাপারটা দেখা হবে দুইভাবে, যে ছাত্রলীগের ছেলেরা যারা আক্রমণ করেছে তারা তাদের সংগঠনের পক্ষ থেকে করেছে কিনা, নাকি তারা ব্যক্তিগতভাবে সেখানে 10-12 জনকে অ্যাটাক করেছে। কখনো কোনো দল আপনার কাছে পরে আসবো আবার, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চ একটি শক্তি হিসেবে বাংলাদেশে আবির্ভূত হচ্ছে, ভবিষ্যতে একটি রাজনৈতিক শক্তি হিসেবে এর উত্থান ঘটতে পারে, এই আশঙ্কা থেকে ছাত্রলীগ বা অন্যান্য রাজনৈতিক দলগুলো গণজাগরণ মঞ্চকে প্রতিপক্ষ ভাবছে কিনা? দেখেন, গণজাগরণ মঞ্চের যেই আন্দোলনটা ছিল এতদিন ধরে, সেটাকে আপনি রাজনীতির বাইরে কেন পাঠাচ্ছেন আমি জানি না। এটা তো একটা রাজনৈতিক আন্দোলনই, রাজনৈতিক তো অবশ্যই আমাদের কথা কর্ম কাজ যা যা আমরা করি সবই আমরা রাজনীতির অন্তর্ভুক্ত। তো এই যে এই বিচারের যে চাওয়াটা, এই বিচারের পেছনে গেলেও আপনি রাজনীতিই দেখবেন, তাহলে আমার এটা বলবার অবকাশ নেই যে গণজাগরণ মঞ্চ বা আমরা যে সাধারণ মানুষ যারা গেছে ওনারাও তো সাধারণই মানুষ, এটা রাজনীতির বাইরে। এখানে একটা পয়েন্ট আসবে, তারা রাজনীতিতে আসতে চাইছেন, এইটা কি কোনো ধরনের ফিয়ার কিনা? আপনারা জানেন যে কিছুদিন আগে আম আদমি পার্টি যেটা আপনার ভারতে যেটা হয়েছিল, ওই সময়টাতে কিন্তু একটা গুজব রটেছিল যে গণজাগরণ মঞ্চের যে অ্যাক্টিভিটি, তারা পাকিস্তানি পণ্যের বর্জন বা সারা দেশে তাদের যে অ্যাক্টিভিটি, সেটা থেকে বলেছে যে পলিটিক্যালি তারা আসবে কিনা। আমার কথা হচ্ছে যে দেখেন, আমি এখানে দাঁড়িয়ে আমি একজন সামান্য কর্মী, একজন কর্মী ইন দ্য সেন্স যে আমার মনে হয় যে এখানে সুশান্ত দাও কর্মী, যারা আপনার বিচারটা চেয়েছেন, যারা একবার হলেও গিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে সবাই আমরা এটার জন্য কাজ করেছি সেই অর্থে আমি এই ধরনের একটা ডিসিশন বা বলতে পারি না যে আসলে আলটিমেটলি রাজনীতিতে তারা আসতে চেয়েছেন কিনা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মতামত হচ্ছে সেটা হচ্ছে যে গণজাগরণ মঞ্চ যে যারা এখানে উদ্যোক্তা রয়েছেন, তারা যদি রাজনীতিতে আসতে চান, আমি তো সেটাকে ওয়েলকাম জানাই এবং আসা উচিত। তো এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আপনার কোনো পলিটিক্যাল ফিউচার ভিশন আছে কিনা? আমার ব্যক্তিগতভাবে গণজাগরণ মঞ্চকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক, কারণ আমার আসলে আমি অ্যাজ এ পার্সন হিসেবে আমি আসলে আপনি জানেন যে আমি লয়ার, আমি আইন পড়েছি, আমার সারাটা জীবনের আসলে লক্ষ্যই হচ্ছে যে কোর্টে প্রতিষ্ঠিত হওয়া। আমার ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক অভিলাষ নেই, কিন্তু কখনো আমি যদি মনে করি যে দেশের স্বার্থে আমার রাজনীতি যাওয়া উচিত, সেটা আমাকে গণজাগরণ মঞ্চের হয়ে যেতে হবে কেন? আমি স্বতন্ত্র ইলেকশন করতে পারি। আমাকে যদি মনে হয় যে অবশ্যই বিএনপি আবার জামাত নয়, এটা বলে রাখছি, কিন্তু কখনো যদি আমার মনে হয় যে প্রগতিশীল কোনো আন্দোলনের সাথে। ধন্যবাদ, আপনি পরিষ্কার করেছেন। আমি আসবো একটা বিরতি নিয়ে ফিরে আসতে হচ্ছে, আর একটা ছোট্ট বিরতি নেব। দর্শক আপনারা দেখছেন অভিমান, আমাদের সাথে থাকুন। আর একটা বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। তানভীর ভাই,
আপনারা দেখছেন সাম্প্রতিক ইস্যু নিয়ে টক শো অভিমত। ভ্রমণ বিষয়ক লাইভ অনুষ্ঠান এথিক্যাল ট্যুর দেখবেন শনিবার 5ই এপ্রিল রাত 8:30 মিনিটে, পুনঃপ্রচার রবিবার দুপুর 1টায়। JMG Cargo একটি বিশ্বস্ত নাম। আপনার যে কোনো ধরনের মালপত্র আমরা অতি দ্রুত বাংলাদেশের যে কোনো গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি। আজই যোগাযোগ করুন। JMG Cargo, on time, everywhere. Fresh lychee in every sip. It's fun, it's fresh, it's brand lychee drink. Vitamin A and C in every sip, with a taste of fresh lychee to refresh you all along. वांटेड वेंटिलेशन। अगर आप रेस्टोरेंट या टेकवे बनाना चाहते हैं तो आज ही हमारे साथ राब्ता करें। हम हर किस्म के किचन कैनोपीज आपकी डिमांड के मुताबिक बनाते हैं। वी मैन्युफैक्चर, सप्लाई एंड इंस्टॉल ऑल काइंड ऑफ किचन कैनोपीज, एक्सट्रैक्शन फैंस, कुकर्स, टेबल, सिंक एंड डक्टिंग, UK वाइड सर्विसेज। कॉन्टैक्ट मिस्टर Z on 07434350231. Chicken tikka masala, quite hot, please. Thank you very much. Jal frizzy and lamb chops, please. Mixed grill, make it spicy. والله كتاكو زال صورة بشي جوتا جهل جوتا موجة লাক্সাবে দেশি রেস্টুরেন্টের আসল মজা 8385 ওয়াপিং লাইন লন্ডন E1W 2RW। The devastating typhoon which swept across the Philippines has affected the lives of more than 11 million people. The scale of the death and destruction is vast as rescue teams reach the survivors who desperately need food, water, shelter and medical supplies. Muslim Hands emergency response teams have reached the affected areas to coordinate relief efforts. Visit muslimhands.org.uk or call us today. Wedding screen coming soon. পার্পলাই ইকোসিস্টেম জয় করে চলেছে বিলেতের রেস্টুরেন্ট জগৎ। শেফ আরো বেশি আস্থাশীল তার কাজে। আগে আতর লেখা বোঝা যাইতো না, বিশেষ সময় পড়তে অসুবিধা হইতো, এখন জানি এখন জাত লেখতা বেলা সারা লাগি যাইতো, পার্পলাই লেখা নেই, তাই অনেক খুব ভালো হয়েছে। থ্যাঙ্কস টু পার্পলাই। পাচ্ছেন অ্যাওয়ার্ড উইনিং ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার, বেস্ট কাস্টমার সার্ভিস এবং কম্পিটিটিভ প্রাইসের নিশ্চয়তা। পার্পলাই ইকোসিস্টেম প্রযুক্তির ছোঁয়ায় এনে দেয় আপনার সফলতা। আপনি কি এখনো কলিং কার্ড অথবা এক্সট্রা সিম দিয়ে ইন্টারন্যাশনাল কল করছেন? গেট স্মার্ট, এখন ডায়ালগ কোড থেকে বাংলাদেশ কল করুন আপনার T-Mobile 3 আর এখন সব O2 আর অরেঞ্জ পে মান্থলি আর পে অ্যাজ ইউ গো ফোনস থেকে। বাংলাদেশ কল করুন শুধু 4p প্রতি মিনিট। বাস আপনার মোবাইল থেকে 290404 ডায়াল করুন, তারপর আপনার পুরো ইন্টারন্যাশনাল নাম্বার ডায়াল করুন। বাস এতটাই। আপনার মোবাইল অপারেটরের চার্জ শুধু 4p প্রতি মিনিট, এছাড়া আর কোনো চার্জেস নাই। মনে থাকে, ডায়ালগ কোড ফর স্মার্ট ইন্টারন্যাশনাল কলস অন ইউর মোবাইল। Sorry, madam, takes a lot hour. Driver নাই বাক্কা বড় জবটা গেল কি? আরে বাগনা তুমি? বাগনা তুমি না বলে অ্যাক্সিডেন্ট করে দিছো বা? বাবু একটা ফোন কল পিসিও ক্লেমো লোকাল লোক রিকভারি আর রিপ্লেসমেন্ট কার জলদি আও দেখা। মামু নয়া গাড়ি এখন বলা বলা জব দুক্কা। Just one phone call PCO claims আপনারা দিতে পারে 24 hours recovery, immediate replacement car, storage and repair service 02077917799। দীর্ঘ এক যুগের আইনি অভিজ্ঞতা এবং একঝাঁক তরুণ পেশাজীবীদের নিয়ে কমিউনিটি সেবায় মোহাম্মদ আবুল কালাম চৌধুরীর তত্ত্বাবধানে কেসি সলিসিটার্স। আমাদের রয়েছে ইমিগ্রেশন এন্ড হিউম্যান রাইটস, ফ্যামিলি ল, সিভিল লিটিগেশন, সিভিল পেনাল্টি, ল্যান্ডলর্ড এবং টেনেন্ট ডিসপিউটের অভিজ্ঞতা। এছাড়াও প্রতি শনিবার সকালে আমাদের কমিউনিটি ক্লিনিকে পাবেন ক্রিমিনাল ম্যাটার ইনক্লুডিং ট্যাক্সি টাউটিং, ডোমেস্টিক ভায়োলেন্স, ড্রাইভিং অফেন্স এবং বেনিফিট ইনভেস্টিগেশনের উপর ফ্রি পরামর্শ। KC Solicitors, 2nd floor, 291 Whitechapel Road, London E1 1BY. Telephone 0207 375 3761.
Millions of UK households are struggling to pay bills or are sinking further into debt. The outstanding personal debt in the UK is more than £1.4 trillion. The Office for Budget Responsibility predicts that total household debt will reach £2 trillion by 2017. UK banks and building societies write off in excess of £5 billion of loans. As a consumer, you could be eligible for government legislation that allows you to write off debt you can't afford to pay. So if you are struggling with debt and need professional help and advice, contact Victor Stone. Victor Stone Financial Management. Call us on 0845 050 4541 and you could free yourself from debt. Satco microwave food containers. আপনারা দেখছেন সাম্প্রতিক ইস্যু নিয়ে টক শো অভিমত। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে দর্শক আমরা আলোচনা করছিলাম গণজাগরণ মঞ্চের সাম্প্রতিক যে সংঘর্ষ এবং অন্তর্দ্বন্দ্বের বিষয়গুলো বিশ্লেষণ করছিলেন আমাদের অতিথিরা, যারা বিরতির পর যোগ দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বলছি, আজকে উপস্থিত আছেন অতিথি হিসেবে সুশান্ত দাশগুপ্ত, নিঝুম মজুমদার, মনোয়ার বদরুদ্দোজা এবং এনাম চৌধুরী। আমি সুশান্ত দাশগুপ্তের কাছে একটু যেতে চাই আপনার কাছে। গণজাগরণ মঞ্চের যে শুরুর দিকে আপনাদের যে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সভাপতি, সাধারণ সম্পাদক এবং মন্ত্রী, এমপিরাও সরাসরি সেখানে গিয়েছেন, একাত্মতা পোষণ করেছেন। এখন যে গণজাগরণ মঞ্চের যে আদর্শ, সেই আদর্শের সাথে যদি রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম হয়, হ্যাঁ, গণজাগরণ মঞ্চ যদি সামনের নির্বাচনে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমি তো মনে করি যে এটা খুবই একটা ভালো নিউজ এবং ভালো হবে যদি তারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আবির্ভূত হয়। আমি ওয়েলকাম জানাই এবং প্রথম শুভেচ্ছাটা আমি জানাবো যদি তারা কোনো একটা আম আদমির টাইপ কোনো পার্টিতে তারা পরিণত হয় এবং তারা যদি ডিক্লারেশন দেয় রেজিস্ট্রি করে বা নির্বাচন কমিশনে, অবশ্যই এটা দেশের পার্টি, গণতন্ত্রের দেশ, কোনো অসুবিধা নাই, এটা অবশ্যই ভালো দিক। এবং আমি মনে করি আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ তো অবশ্যই স্বাগতম জানাবে। আমি খারাপ কিছু দেখি না। ওইটা আমি একটু প্রসঙ্গটা ওই নিজুম সাহেবের কথায় আপনি দুইজনকে কিন্তু একই প্রশ্ন করতেছেন যে যদি এটা রাজনৈতিক দলে পরিণত হয়ে যায়। নিজুম সাহেব কতক্ষণ আগে বললেন যে আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে এই দ্বন্দ্বটা তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ হয়ে যাওয়ার কারণেই কি এরকম মনে হচ্ছে? তানভীর ভাই, আমি আসলে আদৌ এটা একটা রিয়েলিস্টিক জিনিস না, এই জন্য বলতে চাইতেছি যে অভিযোগ আছে যে এইটাকে ওই যে আম আদমি পার্টি যেমন হঠাৎ করে গজিয়ে উঠেছে, ওই রর ইয়েতে আর কি আপনার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছে। সুতরাং ইট উইল নট বিকাম অ্যান পলিটিক্যাল পার্টি। টু বিকাম অ্যান পলিটিক্যাল পার্টি ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান হোমোজেনিয়াস আইডিওলজি, ইউ হ্যাভ টু হ্যাভ এ স্ট্রাকচার, ইউ হ্যাভ টু হ্যাভ এ ভিশন, ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান। সো নান অফ দিস থিংস হ্যাজ হ্যাপেন্ড। দে হ্যাভ টু লেট মি ফিনিশ। আচ্ছা, ওই নিজুম সাহেব আরেকটা কথা বলছেন যে যারা বিচার চায় যুদ্ধাপরাধের, তারাই ওইখানে সমবেত হয়েছে। নো, দিস ইজ অ্যানাদার মিস্টেকেন স্টেটমেন্ট। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিচার চায়, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, হানাহানির বিরুদ্ধে, যুদ্ধাবস্থায় যে সমস্ত হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, এটার বিচার চায়। কিন্তু বিচার চায় আন্ডার ট্রান্সপারেন্সি, বিচার চায় আন্ডার রুল অফ ল, বিচার চায়
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। না 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 না, লেট মি ফিনিশ। সো বিচার চায় না এমন কোন লোক মনে হয় না আমার আছে। At least no 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 never never. I don't think Jamaat Islam has ever said that they অনেকবার বলছে, অনেকবার মানে I don't speak for them. I don't speak for them, but as far as my common sense says, বাংলাদেশের কোন নাগরিক যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে তারা কখনো মনে করেন জামায়াত ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা যুদ্ধাপরাধী বিচার করবে? কেন করবে না? অপরাধ ইসলাম যদি হয় অপরাধীকে শাস্তি দিয়ে কেন করবে না? তারা কখনো বলেছে করবে না? এটা এটা অ্যাট লিস্ট আমি ব্যক্তি না 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 বিচার মানবে কেন? বিচার তো আমি মানি না, কারণ দিস ইজ নট অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাকে বলে? না, এটা ট্রান্সপারেন্সি নেই। ইন্টারন্যাশনাল কাকে বলে? ট্রান্সপারেন্সি কাকে বলে? এটা না নো, আপনি কনকক্টেড করবেন, আপনি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড? Okay, you need to have a debate on this one. No, আপনি you cannot just আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক কেন ডোমেস্টিক ল কেন না না আন্তর্জাতিক আইন তাহলে আপনি ডোমেস্টিক তাহলে ইন্টারন্যাশনাল বলবেন কেন? তাহলে ডোমেস্টিক ক্রাইম ইন্টারন্যাশনাল let me the next there is a conflict এটা ইন্টারন্যাশনাল ক্রাইম, এটা ইন্টারন্যাশনাল ক্রাইম। আমি যেটা বলতে না আমার লাস্ট সেন্টেন্সে বাংলাদেশের প্রত্যেক বিচার চায়। আইনের ভুল ব্যাখ্যা দিয়েছেন আপনি। আমি জাস্ট একটা লাইন বলি, সেটা হচ্ছে যে বদরুদ্দোজা মনোয়ার ভাই আইনের ভুল ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন খুবই ভেগ পড়ছে। আমি খুবই আশা করেছিলাম যে উনি বলছেন উনি পড়েন জানেন, উনি একটা ভুল কথা বলেছেন ভাই। আমি সরি টু সে আপনাকে এই অ্যাক্টের নাম হচ্ছে এই ট্রাইব্যুনালটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। এই অ্যাক্টের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট। এটার মানে হচ্ছে যে কিছু কিছু অপরাধ পৃথিবীতে গণ্য করা হয়েছে এমন ভাবে যে অপরাধটুকু আপনি পৃথিবীর যেখানেই করেন না কেন, পৃথিবীর যে কোনো দেশেই আপনার এটার বিচার হওয়া সম্ভব। এবং সেটা যদি ওই দেশের একটা নিজস্ব ল থাকে তাহলে সেই দেশের নিজস্ব লতে হতে পারে। আর যদি নিজস্ব ল না থাকে এবং সেখানকার আইন ব্যবস্থা যদি, আমি প্লিজ একটু শেষ করতে দেন, সেই ক্ষেত্রে আইসিসি ইন্টারন্যাশনাল কমিউনিটি যারা আছে, ইউনাইটেড নেশনস, তারা এটাতে ইন্টারফেয়ার করতে পারে। এবং এটার উদাহরণ অনেক রয়েছে। কানাডাতে হয়েছে, ইসরায়েলে হয়েছে। এই পয়েন্টটাতে আসতেছি আমি। না 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 এখানে আপনি ভুল বুঝেছেন। এখানে একটা জিনিস আমাকে ক্লারিফাই করতে হবে। ইন্টারন্যাশনাল জুরিসডিকশন একটা আছে। আপনি ইসরায়েলে ক্রাইম করে এখানে ব্রিটেনে ঢুকতে পারবেন না। এবং অনেক দাঁড়ান আমি বলতেছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি ফলো করা হয়, দাঁড়ান এটা কমন সেন্স। আপনি বলুন না আপনি ইন্টারন্যাশনালের কথা বলছেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। না ওকে ফাইন, আজ পর্যন্ত বলেন কোন দেশে আপনি আমি যদি আমার লয়ার এমপ্লয় করতে চাই, সিলেক্ট করতে চাই, আপনি আমার দেশে ঢুকতে দিবেন না? কারণ কোন দেশে তাহলে আপনি তাহলে শুনেন, আমি আমার কাছে মনে হয় আমরা উই ডোন্ট ওয়ান্ট টু গো ইন দিস, বাট হোয়াট আই এম সেইং ইজ each and every one of Bangladeshi citizens want ধন্যবাদ নিজম থামাচ্ছি একটা সেকেন্ড আমাকে জাস্ট একটা ক্লারিফাই করতে হবে। এক সেকেন্ডই অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনি ভুল বলতে পারেন। ধন্যবাদ। ভুল না, উনি যেটা বলছেন যে লয়ারকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন, এটা হচ্ছে ডোমেস্টিক ল। এটা একটা আমাদের দেশের আইন অনুযায়ী হচ্ছে 1972 প্রেসিডেন্সিয়াল অর্ডার অ্যাক্ট যেটা রয়েছে, সেখানকার 19-এর 1 ধারাতে বলা হয়েছে যে আমাদের দেশে প্র্যাকটিস করতে হলে ওই দেশের সিটিজেন হতে হবে, প্রোভাইডেড সেখানে বার কাউন্সিল যারা রয়েছে তারা ডিসক্রিশনারি একটা করতে পারে যে ঠিক আছে তুমি প্র্যাকটিস করো। ফেয়ার জাস্টিসের জন্য, ফেয়ার ট্রায়ালের জন্য আপনি ডিসক্রিশন অ্যাপ্লাই করবেন না। বার কাউন্সিলে কারা ছিল? বার কাউন্সিলে ছিল সাইদির আইনজীবী, সাইদ মানে আমাদের হচ্ছে মাহবুবুর রহমান খন্দকার মাহবুব। কারণ খন্দকার মাহবুব অনুমতি দিচ্ছেন না, যিনি হচ্ছে সাইদির লয়ার, তিনি আবার দিচ্ছেন না টপিকের। I cannot accept this one because I am not sure about this one. আমি শিওর না, এজন্য আমি আপনাদের রং ইনফরমেশন। আপনি বলেন আপনি সঠিক ইনফরমেশন ভুল। আপনাকে যদি একটা বিষয় 1971 সালে যে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশের নাগরিকদের সাথে যে অপরাধগুলো করেছিল, এখন যদি আমি বলি যে পাকিস্তানি আর্মিরা বাংলাদেশের নাগরিকদের সাথে কোনো ধরনের অ্যাবিউজ করে নাই, হত্যা করে নাই, নির্যাতন করে নাই, সেটা মানবেন? আমার জাস্ট আপনি আনসারটা দিন। মানবেন না? কেউ মানবে না। 195 জন সেই যে আর্মি অফিসার ছিল বা সদস্য ছিল, তাদেরকে নিরাপদে রুট করে একটা আইন করে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হলো। এখন দেখা যাচ্ছে যে 1971 সালে শুধুমাত্রই বাংলাদেশের এই যে যারা কাদের মোল্লা সাহেব সহ যারা একজনের ফাঁসি হয়েছে বা এরাই শুধু অপরাধী, আর কিছু আছেন এই বিএনপির আলিম সাহেব, সাকা চৌধুরী, মানে টপ ফিগার এন্ড টপ পলিটিশিয়ান, এভরিওয়ান ইজ টপ পলিটিশিয়ান, তারা প্রত্যেকেই বাংলাদেশের আইন মেনে তারা এতদিন
ইয়ে করেছেন, রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সাথে সমঝোতা মিটিং করেছেন, আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন। প্লিজ আমাকে বলতে দিন। আপনি বলেছেন যে আপনার বক্তব্যটা ভুল বলেছেন। আমার ভুল কোথায়? উনি কোথায় ভুল করেছেন? আমার কথা আপনি বলেছেন আমি মিথ্যা কথা বলেছি। আপনি কোনটা বলেটা বলেন? আমি মিথ্যা আপনাকে বলতে হবে। তা নাহলে বলবো যে আপনি আমাকে ডিফেম করছেন। না আমি আপনাকে সেই ডকুমেন্টটা শো করুন। আমি বলছি প্লিজ আমাকে বলছি এটা বলেন না। হ্যাঁ আমি এটা বলতে দিচ্ছি। এটা বলেন প্লিজ আপনি আমাকে বলতে দিন। উনি বলছেন টবি ক্যাডম্যানকে নাকি জামাতের আইনজীবী ঢুকতে দেন নাই। আর মাহবুব খন্দকার আপনি বলছেন খন্দকার মাহবুব সাহেব দেন। আরে আওয়ামী লীগ জামাতের আইনজীবী ঢুকতে না দেওয়াটা আর বার কাউন্সিলের অনুমতি না দেওয়াটা আপনি তো আপনি বলছেন সাইদির আইনজীবী মিন জামাতের আইনজীবী ভুলে আপনি সাইদির জামাত লিডার। আমি যেটা বলেছি শুনুন আমি আবারও বলি আমি বলছি আপনাকে আবারও বলি না আপনাকে আমি আপনি বোঝেন আগে আপনি বোঝেন আপনি আমাকে আচ্ছা আপনি একটু থামুন আমাকে 1 মিনিট দিয়ে আপনি আবার 1 মিনিট আমার কথা বোঝেন। সেটা হচ্ছে একদম সোজা কথাতে, সেটা হচ্ছে যে 1972 যে প্রেসিডেন্সিয়াল অর্ডার অ্যাক্ট 19 এর ধারাতে সরি আমি ভুল বলছি, আমি সরি 27 নম্বরের অ্যাক্ট যেটা সেইটাতে সিটিজেন হতে হবে। 19 নম্বরে বলা রয়েছে, ওই অধ্যাদেশে 19 নম্বরে বলা হয়েছে যে ডিসক্রিশনারি অ্যাপ্লাই করা সম্ভব। সেই ডিসক্রিশনারি কে দিবে? বার কাউন্সিল দিবে। বুঝবেন আমার কথাটা। এখন বার কাউন্সিল প্রধান হচ্ছেন খন্দকার মাহবুব, একই দিকে তিনি আবার সাইদির আইনজীবী। আমি সেই কথাই বলেছি, তো তিনি অনুমতি দিতেন, তিনি দেননি কেন? আমি সেই কথা বলেছি। এটার মানে এই না তো আমি বলছি জামাত দিতে দেয়। Was he the authority to give the permission? না টবি ক্যাডম্যানকে কিন্তু সারা দিন বিমানবন্দরে রাখিয়ে তাকে আবার বিমানে আপনি ওনার এই যুক্তি খণ্ডন করুন। এইটা আপনি যুক্তিটা খণ্ডন করেন। আপনি ওনার যুক্তিটা খণ্ডন টবি ক্যাডম্যানকে রাষ্ট্র ঢুকতে দেয়। টবি ক্যাডম্যান গিয়েছেন, টবি ক্যাডম্যান একাধিকবার বাংলাদেশে গিয়েছেন। ওকালতনামা তো ওনার নাম ছিল না। ওকালতনামাতে উনি করার জন্যই গিয়েছিলেন, ওনাকে ঢুকতেই দেয়া হয় না। টবি ক্যাডম্যান একাধিকবার বাংলাদেশে গিয়েছেন। উনাকে বিমানবন্দর থেকে ক্লিয়ার বলেছি ওনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। উনি 6 বার উনি উনার ওয়েবসাইটে লিখেছেন 6 টাইম। উনি বলেছেন উনাকে জিজ্ঞেস করা হয়েছে যে শুনেন যখনই কেউ কার নামে মামলা লড়ে তখন একটা লিগ্যাল, যদি জানেন তাহলে ভাই বলেন, তা নাহলে আমাকে খামাখা বলেন আমি মিথ্যা বলতেছি। ওকালতনামাতে নাম থাকতে হয়, এটা হচ্ছে প্রথমে আদালতে সাবমিট করতে হবে। আপনি প্রুফ ধন্যবাদ বিষয়টা ক্লিয়ার হয়েছে। করতে পারবেন না খন্দকার মাহবুব। আমরা ভিন্ন প্রসঙ্গে চলে গেছি। আবারো বলি এখানে এই বিষয়টি পরিষ্কার হয়েছে যে টবি ক্যাডম্যান 6 বার বাংলাদেশে গিয়েছেন এবং কেন সেখানে তিনি অনুমতি পাননি এটি পরিষ্কার করেছে। আপনি নতুন যুক্তি খণ্ডন করতে পারেননি। ধন্যবাদ আপনাকে। আপনি কিছু যোগ করতে চাইছেন কিনা? না এই কি বলে আমি আসলে অন দ্য টপিক থাকতে পছন্দ করতেছি, কারণ এই যে উনি ফর নাথিং এই ইস্যুটা আনছেন, আমি এখন আসলে ভুলে গেছি উনারা কোন জিনিসটা বলতে চাইছিলাম। আমি যুক্তি খণ্ডনের করেন নাই আপনি। আমি যুক্তি খণ্ডন করতে আমি ক্লিয়ার বলেছি যে টবি ক্যাডম্যানকে খন্দকার মাহবুব প্রসঙ্গটা আসছিল যে একাধারে উনি সাইদির আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব। কিন্তু উনি তো প্রধান, সবাই আব্দুর রাজ্জাক তো আর বার কাউন্সিলের প্রধান না, প্রধান হচ্ছে খন্দকার মাহবুব। আপনি ওই লাইনে কথা বলেন। তা আপনি সাইদির আইনজীবী বানিয়েছেন, আবার আপনি বলছেন যে উনি বার কাউন্সিলের প্রধান আবার সাইদিরও আইনজীবী। উনি সাইদির আইনজীবী না। আমি তো ফ্যাক্টই বলছি। নো সাইদির আইনজীবী না, আপনি অ্যাপিলেট ডিভিশনের সাইদির হতে এখন মামলা হচ্ছে, আপনি জানেনই না। তাও আপনি বিহাইন্ড থেকে বলছেন। নো আপনি জানেন না। এটা নিয়ে রিসার্চ করেন। আপনি 5 বছর রিসার্চ করছেন। এটা একটা জিনিস যেটা হলো, আমি এটা আপনিও বলছেন যে বেশ কয়েকবার গেছে, তা আমি একটা আন্তর্জাতিক নিউজ চ্যানেলে একটা ইন্টারভিউ দেখতেছিলাম টবি ক্যাডম্যানের, এবং তখন তিনি দুবাই থেকে ইন্টারভিউটা দিচ্ছিলেন, এবং অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট, as far as I can remember, he was being returned from the airport. Whatever, the lawyer was being returned from the airport, so it cannot be treated as an you are giving the equal কেন দেওয়া হবে? উনি আমাদের দেশের আইন মানবেন। আপনি বলতে চাচ্ছেন এখন আমি এখন বলবো যে আমি এখন মামলা লড়বো, আমাকে দেবে? বাংলা এই ইউকে তে আছে প্রায় 5000 ব্যারিস্টার, তারা কালকে সবাই অ্যাপ্লাই করবে যে তুমি যদি টবি ক্যাডম্যানকে দাও, আপনি ফ্ল্যাট গেট ওপেন করে দিচ্ছেন। আপনি খুব ভালো করে জানেন পলিসি রিজনে এখানকার অনেক জিপি অনেক অবহেলা করে থাকলো আদালতে কিন্তু খুবই স্ট্রিক্টলি দেখা হয়, কারণ একবার যদি ফ্ল্যাট গেট ওপেন করে দেওয়া হয়, এই কারণে আজকে যদি টবি ক্যাডম্যানকে যায়, কালকে আমি মামলা করে দিব বাংলা সরকারের নামে, কারণ আমাকে তাহলে যেতে হবে। আমি আপনার ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু with due respect, I do respect, but ধন্যবাদ, for the sake of the fair trial you should let the lawyer go and represent him. আমাদের আইন মেনে করতে হবে। একটা মানুষকে মেরে ফেলা আর এক লক্ষ মানুষকে মেরে ফেলা। মওদুদ আহমেদ কি খারাপ লয়ার? টবি ক্যাডম্যানের যেটা আপত্তি নেই, সেখানে তো তাকে বাংলাদেশের সিটিজেন হবে, বাংলাদেশের আইন মেনে তো তাকে যেতে হবে। Of course, why not? সেটি কথাই বলছি। ধন্যবাদ। তারা যখন অ্যাপ্লাই করে কিন্তু আইন না মেনে আমরা কথা বলছিলাম, আমরা গণজাগরণ মঞ্চ নিয়ে কথা বলছিলাম। আসলে একটু আপনাকে থামি, একটা টেলিফোন কল নিয়ে আসতে চাই। টেলিফোন কল নিয়ে আপনার কাছে ফিরে আসবো। কে আছেন দর্শক টেলিফোনে? জি ভাই,
আপনি আমার এখন স্ক্রিনও দিন না, খালি মাথার লাগে। জি, আপনি আছেন, কথা বলুন। হ্যালো, জি বলুন, আপনি লাইভে আছেন, কথা বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনার প্রোগ্রামটা খুব সুন্দর লাগে, সব সময় দেখি আর কি। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার প্রোগ্রামটা খুব ভালো, খুব সুন্দর, মানে ভালো ডিসকাশন লইয়া খুবই ভালো জিনিস। কিন্তু ব্যাপার হলো একটা জিনিস আমি আপনাদের অনুরোধ করি, প্রথম চাইলাম আর কি, যে নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের 90% আমরা হলো মুসলমান, কিন্তু কিছু কিছু মানুষ যে চশমালা পাই তাই আপনার কোন দল করে সেটা তো আপনার জানার দরকার নাই ভাই। না, ব্যক্তিগতভাবে আক্রমণ না করে আপনি কোনো প্রশ্ন করতে চাইলে না না, কেন আমি আমার রাজনৈতিক কথা বলবো আপনাকে? উনি একজন ব্লগার, উনি কোন রাজনৈতিক, আমার রাজনৈতিক আইডিওলজি আপনাকে কেন বলবো? কমপ্লিট নাস্তিক মানুষরা আনবা না প্লিজ, দয়া করি। ওকে, এই যে নাস্তিক, আচ্ছা নাস্তিক, তো নাস্তিকতা আনবেন না প্লিজ, আমরা চাই না। আপনার চ্যানেলে আমরা বড় রেসপেক্টেবল জায়গায়, কারণ আপনার উনি নাস্তিক আপনি কেমন করে জানলেন? না না, সবসময় নাস্তিক কথা। আমি ওনাকে জিজ্ঞেস করি যে উনি নাস্তিক, আপনি উনি নাস্তিক হলে আপনার একজন ব্যক্তিগত চিন্তা অভিমত থাকতেই পারে ওনার। আমরা সব দলের সব মতের, এটি আপনার অভিমত। ধন্যবাদ ধন্যবাদ, আপনার বক্তব্যটি আমরা পেয়েছি। দোয়া করুক তাই আস্তিক হয়ে যেটা। ধন্যবাদ আপনাকে, এটি আপনার অভিমত। নিশ্চয়ই আমরা ওনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, উনি এটির প্রশ্নের জবাব দিতেও পারেন, নাও দিতে পারেন, এটি ওনার ইচ্ছা অনিচ্ছার বিষয়। ওয়েল, আমার কাছে মনে হয় যে এখানে এখন প্রমাণ করবার কিছু নেই আমি কোন ধর্ম অবলম্বন করি। সেটা হচ্ছে যে দেখেন, ওই কাদের মোল্লার যেদিন ফাঁসি হলো সেদিনই আমি পণ করেছিলাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং সেটা যতটুকু পারি পালন করি। তো এগুলো তো আর আসলে অনলাইনে বলার কিছু না। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমি মুসলমান, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু এই দেশে কোনো মানুষের রাইট যদি প্রোটেক্টেড না হয় আমি আমার ভয়েস রেজ করব। নাস্তিকদের পক্ষে আমি অবশ্যই কথা বলবো যতক্ষণ পর্যন্ত তাদেরকে কথা বলতে দেওয়া হবে না। ওরা বল আমি মুসলমান হয়ে এটা দেখিয়ে দিতে চাই যে একজন মুসলিম প্রত্যেকটা মানুষের রাইটের জন্য লড়ে। একটা সুন্দর কথা আমি যেটা আমি বলতে চাচ্ছি ওনার সাথে। না, সম্পূরক প্রশ্ন দিচ্ছি না, তাহলে ভিন্ন প্রশ্ন এইটা না। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি মুসলমান এবং আপনার 14 গোষ্ঠী মুসলমান, তাহলে আর সবাইকে নাস্তিকতার এই তীরটি ছোড়া হয় না, আপনার দিকে কেন এই তীরটি বারবার আসে? এটা তো আসলে পুরো ব্যাপারটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশের গত 2-3 বছর ধরে যে এই যে আলোচনাগুলো হচ্ছে, এই যে আমাদের গণজাগরণ মঞ্চের পুরো ব্যাপারটা, এখানে পুরো ব্যাপারটা ইস্যুটা এমনভাবে হয়ে গিয়েছে এই যে নাস্তিক ইস্যুতে। তো দেখা যাচ্ছে যে যখন এই যে রিসেন্টলি যখন অভিজিৎ দার ব্যাপারে যে একটা কথা উঠলো যে তার বই ব্যান করে দেওয়া হয়েছে বিকজ তিনি প্রচলিত ধর্মে বিশ্বাস করেন, এখন আমি তার পক্ষে যখন বলতে গিয়েছি স্বাভাবিকভাবে প্রশ্নটা যেটা আসে যে উনি শুধুমাত্র এটার পক্ষে বলেন, কিন্তু ওনারা এটাও জানেন না যে যখনই ধর্ম বিদ্বেষমূলক কিছু আসে আমি সাথে সাথে গিয়ে সেটা প্রোটেস্ট করেছি। সেটার অসংখ্য আপনারা দুজন করেছেন, দীর্ঘদিন করেছেন, আপনারা জানার কথা। ধন্যবাদ। আপনি কি কিছু যোগ করতে? এটাই বলতেছিলাম যে উনি বলছে, স্বীকার করছে যে উনি মুসলমান, এরপরে উনাকে কেউ নাস্তিক বলাটা ওয়েট লেট মি ফিনিশ, কারো অধিকার নেই এজ এ মুসলিম উনাকে নাস্তিক বলার। নাম্বার ওয়ান। আরেকটা সুন্দর জিনিস আছে, যারা নাস্তিক বলে, আমি ব্যক্তিগতভাবে বলবো যে নিজুম মজুমদারকে ডাকেন, বসেন, নিজুমের যদি এই ধরনের এবিলিটি থাকে কনভিন্স করুক যে কোনো কিছু নেই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সেটি আমরা ভিন্ন অনুষ্ঠানে আমরা চেষ্টা করব। নিশ্চয়ই দর্শক আপনারা টেলিফোনে আছেন। আমি কিন্তু মনে করতাম নিজু মজুমদার মুসলমান নাম মনে করতাম। অনেকেই টেলিফোনে কথা বলতে, আমি একটা টেলিফোন কল নিতে চাই, আর একটা ফোন কল নিয়ে আলোচনায় আসছি। কি আছেন দর্শক? আপনার অভিমত। হ্যালো আসসালামু আলাইকুম। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন দর্শক? আপনার অভিমত। আমার নাম আজাদ, আমি প্লেমাউথ থেকে বলতেছি। প্লেমাউথ থেকে আপনার অভিমত দর্শক। আপনাদের আসলে অভিমত অনুষ্ঠানটা খুবই সুন্দর, খুবই ভালো লাগে। যখন আপনাদের আলোচনায় তথ্য এবং আইনসম্মত বাস্তবসম্মত কথাবার্তা থাকে, আমি এই অনুষ্ঠানে যতদিন দেখছি মিস্টার নিজুম সাহেব উনি যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো খুবই সুন্দর, খুবই চমকপ্রদ এবং সবকিছুর মধ্যেই মানে উনি আইনগতভাবে তিনি ব্যাখ্যা দিয়ে খুব সুন্দরভাবে বলছে। কিছুক্ষণ আগেও যে সে লয়ার যেভাবে আইনজীবী নিয়োগের, আমি LLB পাস, আমিও জানি উনি যে তথ্যগুলো দিছে এগুলো সব রাইট। পাশে যে ভদ্রলোক বলা কিছুক্ষণ আগে ওনার সাথে যে তর্কে গেছে, উনি আসলে আমি জানি না উনি কি আইনজীবী কিনা, উনি না জানে আসলে তর্ক করছে। প্লাস কিছুক্ষণ আগে এক ভদ্রলোক নিজুম সাহেবের ধর্ম সম্বন্ধে প্রশ্ন করলো,
আসলে এগুলো অবান্তর। এই ধরনের প্রশ্ন করে কাউকে বিব্রত করা ঠিক। ধন্যবাদ 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 দর্শক, আপনার অভিমত আমরা পেয়েছি। আমরাও আশা করি সব মতামত, সব ধরনের মতামতকে আমরা এখানে সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। তো আমরা ভিন্ন মত পেলাম নিঝুমের পক্ষে এবং বিপক্ষে দুটি। তো আমি একটু পিছনে আবারও ফিরে যেতে চাই। গণজাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চের একটা বিষয় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। আজকে আমরা বেশ কয়েকটি গণমাধ্যমে দেখেছি যে গণজাগরণ মঞ্চের যে প্রধান মুখপাত্র যে ইমরান এইচ সরকার, ওনার বিরুদ্ধে 50 কোটি টাকার দুর্নীতির বা ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে এ ধরনের অর্থের অভিযোগ উঠেছে এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এটি তদন্তের দাবি তুলেছেন। দেখেন, এই অভিযোগটা তো আজকে এখন থেকেই না, এটা দীর্ঘদিন ধরে উঠছে। যখন দেখা যাচ্ছে যে গণজাগরণ মঞ্চের পেছনের কিছু এটার বিরুদ্ধে যারা করছে, যখনই এই ধরনের বিরুদ্ধচারণ করা হবে তখন সাধারণত বাংলাদেশের টেন্ডেন্সি হচ্ছে যে তিনি আর্থিকভাবে লাভবান রয়েছেন তা না হলে। তো আসলে মূল ব্যাপারটা কি জানেন, যখনই যেমন আমি আজকে গত 4-5 বছর ধরে এই গবেষণা করি বা বিভিন্ন করি, যারা জানেন আমার ডেডিকেশনটা জানেন, অনেকে আমাকে মনে করেন যে আমি আওয়ামী লীগ থেকে নিয়মিত মাসোহারা পাই, আমি বাংলাদেশ হাই কমিশন থেকে টাকা, অনেকেই এটা মনে করেন। আমার আপন ভাই একদিন আমাকে জিজ্ঞেস করে বসেছেন যে ঘটনাটা কি, সবাই যে বলে ভাইয়া তুমি কি বলো। তো আলটিমেটলি তারা তো জানে, আমার ভাইও তো জানে। আলটিমেটলি যেটা হচ্ছে যে যখনই এই ধরনের সন্দেহ করা হয়, সন্দেহ আসতেই পারে। আমার কাছে মনে হয় যে এটা খুব একটা বড় ব্যাপার না, সন্দেহ হতেই পারে, কেউ সন্দেহ পোষণ করতে পারে। আমার মনে হয় যে ইমরান সরকারের এটা যথেষ্ট গার্ডস আছে এটা বলবার জন্য। এবং আমাদের প্রখ্যাত সাংবাদিক আবেদ খান বলেছেন তিনি পার্সোনালি জানেন, চেনেন এই ধরনের কোনো কিছু। ইমরান খুবই সাধারণ একটা লাইফ লিড করে, আসতে পারে ইমরান এটা জবাব দেবেন। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনার সমাপনী বক্তব্য। আমার সমাপনী বক্তব্যে গণজাগরণ মঞ্চ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অনেকগুলোই প্রসঙ্গ ছিল। আমার গণজাগরণ মঞ্চের নিয়ে